বাংলাদেশে মনে হয় না একটু বেশি কোর্স লঞ্চ হইতেছে, তার ভিতরে আবার 80% বা 90% তেমন কোনো কাজের না। বাংলাদেশে কোর্স অনেক আছে কিন্তু ভালো কোর্স নেই। এটা হচ্ছে সব থেকে বড়। আমরা 2020 সালের পর থেকে ফ্রিল্যান্সিংটাকে এমন ভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করছি যে আসলেই টাকা আসো, 2 হাত দিয়ে টাকা কামাও, পুরে যাও, কিন্তু বিষয়টা এত সিম্পল তো না। আমি একটা জিনিস খেয়াল করছি, বুঝছেন, বাংলাদেশে একটা প্রবলেম আছে, লাইক ছেলে মেয়ে লেখাপড়া করবে, লেখাপড়াই করুক, ওর এখন জব টপ টাকা পয়সা আয় করার দরকার নেই, কারণ ও যদি এখন টাকা পয়সা নেশায় পড়ে লেখাপড়া ভালোভাবে করবে না। সো এই যে মানসিকতাটা, লাইক এখন ওইখানে আপনি চাইলেও তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে পারবেন না, কারণ বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো জীবনও দেখবেন না, খুব অল্প জায়গায় আছে যারা হচ্ছে আইটি কোন দিকে যাচ্ছে, ওয়ার্ল্ড রেভলিউশন কোন দিকে আসতেছে, নতুন কি প্রযুক্তি আসছে, এগুলো নিয়ে কন্টেন্ট হয় না, কারণ ওগুলা রিচ খায় না বেশি, কারণ এগুলা দেখার মতো মানুষই তো কম, ডোপামিন না হয় না, আপনার তো ডোপামিন আসবে না। আপনাকে শিক্ষিত বানানোর দরকার কি যদি আপনাকে মূর্খ বানিয়ে তাদের লাভ হয়? ফার্স্ট অফ অল সৌরভ ভাই, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। অ্যান্ড আমরা জানি যে আপনি ব্যস্ত, কারণ রিসেন্টলি আপনি আপনার কোর্সের উপর কাজ করতেছেন। সো আমাদের ভিতরে যারা অ্যাকচুয়ালি আপনাকে চেনে না, যারা আপনাকে নতুন দেখতেছে আমাদের পেজে, তাদেরকে জাস্ট ছোট্ট একটা ইন্ট্রো দিবেন, আপনি কে অ্যান্ড কি করেন। ওকে ওকে, আমি সাদিকুর রহমান সৌরভ, হ্যাঁ, একজন ভিডিও এডিটর। এতদিন ভিডিও এডিটরই ছিলাম, মাঝখানে ফাউন্ডার হওয়ার শখ জাগছিল, তো ওইটাও ট্রাই করছি। এখন ওইখান থেকে প্রায় 4 থেকে 5 জন 6 জনের মতো একটা টিম দাঁড়াইছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি হচ্ছে আমার আরেকটা কোম্পানি আছে, একটা হচ্ছে জিজেড মিডিয়া, সেটা হচ্ছে জাস্ট ফর ভিডিও প্রোডাকশন। তার মানে হচ্ছে ভিডিওর যে কাজগুলো আছে ইন্টারন্যাশনাল, ওগুলার কাজ করা হয় ওইটার মধ্যে অন্য কিছু আনা হয় না। আর আরেকটা কোম্পানি আছে, সেটা হচ্ছে স্টোরি সিঙ্ক, যেটা হয়তো সবাই জানে, বাংলাদেশে মোটামুটি অনেকেই জানে আর কি। এটা হচ্ছে কোর্স ব্যবসায়ী আমি একজন, তো ওখানে মূলত আমি কোর্স বিক্রি করি, মোটামুটি অ্যাডভান্স লেভেলের কোর্স বিক্রি করি। আর এই তো ওভারঅল এই আপাতত এই দুইটা নিয়ে আসি আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। সো আই থিঙ্ক বাংলাদেশে, এটা আমি বলতেছি আপনাকে না, তারপর আমি বলতেছি জিনিসটা যে বাংলাদেশে মনে হয় না একটু বেশি কোর্স লঞ্চ হইতেছে, তার ভিতরে আবার 80% বা 90% তেমন কোনো কাজের না, কারণ হ্যাঁ, না নীল ভাইয়াও বলছে যে বাংলাদেশে অনেক বেশি তাবিজ বিক্রি হয়। আচ্ছা, এইখানে আমি কয়েকটা টপিক নিয়ে কথা বলি এখানে। সেটা সেটা সব থেকে প্রথম হচ্ছে বাংলাদেশে কোর্স অনেক আছে কিন্তু ভালো কোর্স নাই। এটা ট্রু, এটা আমিও মানি, এটা হচ্ছে সব থেকে বড় ট্রু। আর বর্তমানে কিছু ভালো লোক কোর্স বিক্রি করতে আসতেছে, এইটা হলো সব থেকে বেশি সুন্দর বিষয়, যে যারা মূলত এতদিন যাবৎ ক্লায়েন্ট সার্ভিস দিছে এই ইন্ডাস্ট্রিতে আর কি, যে যারা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ভালো করতেছিল, তারা আস্তে আস্তে আসতেছে, যে যারা এতদিন এখানে ইন্টারেস্ট ফিল করতো না। সো এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। লাইক বাংলাদেশ তো আমরা জানি আইটি নামে, আমি একদিন বলছিলাম আইটি নামে যতগুলো আছে সবগুলাই আইটি নামে যতগুলো আছে যে লাগাইছে ওই আইটি সবগুলাতেই সমস্যা। এখন এই যে আইটির বাইরে গিয়ে যে আমরা চিন্তা করতেছি, এটা হচ্ছে খুবই 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 আর কি, এই জায়গায় চিন্তা করা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল আমাদের, যে এইখানে আসলে যে এত কোর্স বিক্রি করতেছে কিন্তু ভ্যালু পাচ্ছে না কেউ। আমরা যখন হায়ার করতে যাচ্ছি, কাজ জানে এমন পোলাপান পাই না, সব বিগিনার। ওই কোর্স করে বের করছে, আমরা যখন ইন্টারভিউতে যাচ্ছি বলতেছি ভাই তুমি কি জানো, বলে এগুলা বেসিক পোর্টফোলিও যা ইচ্ছে তাই। সো ওই কোর্স করার পর কোর্স করতেছে, এরপর আসার পরেও বসিয়ে তাকে ওই ট্রেন করা লাগতেছে, ওই 3-4 মাস ধরে ট্রেন করে, তারপরে তাকে আবার বানানো লাগতেছে। সো এইটা অনেকটা ভালো যে বর্তমানে কিছু ভালো বা স্কিল পিপল এই ইন্ডাস্ট্রিতে আসতেছে, এটা ভালো। আর কোর্স এটা আসলে চলবেই, কারণ বাংলাদেশে আমি মনে করি যে কোর্স বেশি, সব থেকে বেশি অপরচুনিটি। কারণ হচ্ছে সবাই চাই যে, এই যে আমরা বললাম ফ্রিল্যান্সিং রে, আমরা 2020 সালের পর থেকে ফ্রিল্যান্সিংটাকে এমনভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করছি যে আসলেই টাকা আসো, 2 হাত দিয়ে টাকা কামাও, পুরে যাও, কিন্তু বিষয়টা এত সিম্পল তো না। এখন এই যে যখন আমি আপনাকে টাকা লোভ দিচ্ছি, অধিকাংশ তাই করতেছে, যে এটা তো কেউ বলতেছে না যে তুমি আসবা, তুমি নিজেকে বার্ন করতে করতে অবস্থা খারাপ করে ফেলবা, তোমার 3 মাস 5 মাস 6 মাস 1 বছর তোমার কুত্তার মতো খাটতে হবে, এগুলা কিন্তু এই ট্রু কথাগুলো কেউ বলে না। বলে তুমি আসো, আসার পরে
4 মাস করবা, তোমার লাইফ সাকসেস 100%। এরপরে যখন That's ওকে true, নিয়ে that's true. বসায়, ও দেখে আল্লাহ জায়গা তো গরম। এখন ও 2 মাস থাকার পরে তখন কুল কিনারা পায় না, তো, আসসালামু আলাইকুম ভাই, আপনি থাকেন আমি যাই। এরপরে যে পরে গিয়ে গালিগালাজ করবে, তুই তো বাটপার, তুই তো দালাল। সো এই হচ্ছে ওভারঅল বিষয়, যে কোর্স ভালো কোর্স নাই না, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে যেগুলা আপনার কোর্স এতদিন যাবত যারা বিক্রি করতেছিল, তারা একটাও ভালো কোর্স বিক্রি হ্যাঁ। করতেছিল না। তারা মূলত হচ্ছে টাকা আর কি, বিজনেস একটা দাঁড় করাইছে, বিজনেস চালাইতে হবে, বিষয়টা এমন। আর তবে রিসেন্টলি কিছু ভালো কোর্স আসতেছে, এটা খুবই 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 ভালো, ইন্ডাস্ট্রির জন্য ভালো। আর এর জন্য কিছু কোয়ালিটিফুল পিপলও বের হচ্ছে রিসেন্টলি। আচ্ছা, না না না, আমি আপনার সাথে একমত। কেন একমত আমি একটা বলি, সেটা হলো বাংলাদেশে যে স্কিল পোলাপান নাই, এটা ট্রু। রিসেন্টলি যখন আমি আবরার ভাইয়ের সাথে পডকাস্ট করি, ভাইয়াও আমাকে বলছে যে মুন্না, আমরা ভালো একটা অফার করতেছি, মান্থলি 30, 35, 40 পেমেন্ট দিতে রাজি আছি আমি, বাট আমি স্কিল যাদের আছে ওদের পাইতেছি না। আমি পাইতেছি কাদের, যেমন আপনি বললেন বিগিনার, ওরা জাস্ট স্টার্ট করছে, হপ্পাই জাস্ট খালি বেসিকটা জানে, ওরা আসতেছে। বাট আমার তো লাগবে এমন কাউকে যে অ্যাকচুয়ালি মিডিল পয়েন্টে আছে, ও ভালো এডিট পারে অ্যান্ড ওর শেখার আগ্রহ অনেক আছে, আমার এরকম লোকদের দরকার। বাট প্রবলেম হলো আমি যাদের পাই ভাই, এরা অ্যাকচুয়ালি সেম আপনি যা বললেন, যে অত ভালো স্কিল ডেভেলপমেন্ট নাই ওদের, এটা ট্রু। আর সেকেন্ড যেটা হইলো, বাংলাদেশে ফ্রিল্যান্সিংটাকে আমরা এত ভাবে মার্কেটিং করছি টাকার বিষয়টা নিয়ে, ভাই এটা আমি আপনার সাথে 100-তে 100 একদম মত, মানে 100-এ 100 আমার মত। কেলিগা, কারণ এটা খুবই, মানে আমি যত দেখতেছি, অ্যাড দেখতেছি, মানে এটা একদম ট্রু। আমি এটা কেন বলতেছি, কারণ যখনই আমরা কোনো স্কিল সার্চ করি, লাইক হয়তো আমার ভিডিও এডিট দরকার, আমি ভিডিও এডিটিং থেকে সার্চ করলাম ফেসবুকে নর্মাল যে হ্যাশট্যাগ গুলা দিয়ে, ম্যাক্সিমাম ভাই অ্যাড আসে এরকম, যে এরকম হয়েছে 200, 300, 400, 5,000, $6,000 ইনকাম করছে, এই করছে, সেই করছে, এই করছে। এই স্টার্টিং পয়েন্টে এটা দেখাইতেছে, অ্যান্ড এটা খুব বাজে। বাট হ্যাঁ, এটা সত্য। আমি আপনি যেটা বললেন, আমিও এক্সপেক্ট করি যে আপনাদের মতো যারা আছে, যারা অ্যাকচুয়ালি ভালো, বাংলাদেশের টপ 10%-এর ভিতরে আছে বা টপ 1%-এর ভিতরে আছে, এনারা যদি আইসা স্কিলগুলো শেয়ার করে, আমি বিলিভ করি একসময় আমাদের ওই স্কিল লোকজন দরকার পড়বে। তেমন আরো অনেক ইন্ডাস্ট্রি আছে ওর দরকার। বাট এটা আসলে আমি আশা করি যে ভালো হবে, কারণ যেহেতু আপনি বললেন যে যারা অলরেডি ভালো কাজ করতেছে ওরা আসতেছে, ওরা শেয়ার করতেছে, অ্যান্ড আই লাভ ইট। কারণ যদি ভালো জিনিস আসে ভাই, সবাই পছন্দ করে। কিন্তু যদি এরকম হয় যে ও ঠিক আছে, আমি 2-3টা ক্লায়েন্টের সাথে কাজ করছি, ও আমার তো এক্সপিরিয়েন্স আছে, দে কোর্স চালায়া, এইখানে লিটারালি কিন্তু এরকমই হয়। হ্যাঁ, এখন এইখানে আরেকটা প্রবলেম আছে, বুঝতে পারছেন? এই আমি কোর্স করানো আর কি, কোর্স বিজনেসটা আসার পরে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে বাঙালি আসলে বিশ্বাস করে যে ডলার দেখা। আমার এই পর্যন্ত একটা কিছু দেখাই নেই যে আমি একদম। ডলার দেখাই না, আমার ইনকাম দেখাই নেই আমি। এর জন্য মানুষ আমাকে বিশ্বাস করবে না। এর জন্য আমি কি করছি, আমি ইউটিউবে ভ্যালু শেয়ার করছি যে তুই দেখ সব থেকে অ্যাডভান্স কোন জিনিস। এখন সমস্যা হচ্ছে কি, ওকে। অধিকাংশ বাংলাদেশে অধিকাংশ 90% পিপল, ও একটা স্কিল শিখতে আসছে, কিন্তু ও নিজেও জানে এটা কি স্কিল। আচ্ছা। এইটা যে কত বড় একটা প্রবলেম, যে ও নিজেও জানে না কোনটা স্কিল। ও আসার পর আমাকে বলতেছে ভাই আমি তো ইনকাম করতে চাই। এখন অধিকাংশ আর কি, আরো একটা আছে যে 50% মতো একটা পার্সেন্টেজ আছে যারা আসার পরে বলে ভাই আমার তো এই প্রবলেম ওই প্রবলেম, জলদি টাকা ইনকাম করতে হবে আমার। এখন ও যখন ফ্যামিলি প্রবলেমটাকে টাকা ইনকামের একটা বানাইতেছে, যে আমার ফ্যামিলি প্রবলেম সলভ করার জন্য আমার দ্রুত টাকা ইনকাম করতে হবে, তখন সে 100% স্কিল শিখতে পারবে না। কারণ হচ্ছে তার সে ওই চিন্তা নিয়ে আগাইতে তো পারবে না। কারণ হচ্ছে যখন সে একটা স্কিল শিখতে যাবে, কারণ আমরা জানি যে ক্রিয়েটিভ যে ফিল্ডগুলো আছে, এই জিনিসগুলাতে শিখতে অনেক টাইম লাগে এক। দ্বিতীয়ত হচ্ছে নিজের উপর অনেক স্ট্রেস যায়। আপনার চিন্তা করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। আমরা ভিডিও এডিটিং, আমি বলি যে আমার কাছে যখন ফোন দেয় আমি বলি ভাই ভিডিও এডিটিং হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বেশি হার্ড স্কিল। যারা বলতেছে সহজ, সব মিথ।
ওয়ার্ল্ডের সব থেকে হার্ড স্কিলগুলোর মধ্যে ভিডিও এডিটিং। এখন তুমি কি এই জায়গায় 1 ইয়ার নিজেকে বার্ন করতে পারবা? যদি এই ক্যাপাবিলিটি তোমার থাকে তাহলে তুমি আসো, ওয়েলকাম। কারণ হচ্ছে তুমি 1 বছর True, আগে true, তুমি true. দাঁড় করাইতে পারবা না, তুমি কি বুঝবা? 3 মাস 4 মাসে হাইলি ক্রিয়েটিভ পিপল যারা আছে তারা হচ্ছে এটা ধরতে পারে। তাছাড়া এটা 1%, তারা হাইলি ক্রিয়েটিভ পারসন যে খুব অল্পতে অনেক কিছু বুঝে ফেলে। বাকিরা আচ্ছা, তো আচ্ছা। আস্তে আস্তে শিখবে, যারা আমার মতো আছিল, যারা 3 বছর 5 বছর পরে শিখবে, তাই না? এখন ওরা হুম, যখন হুম, হুম। এই জিনিসটাকে 4 মাসে পুরোটা কনজিউম করতে চায় তখন কুল হারিয়ে ফেলে, ভাই এটা তো হচ্ছে না আমার দ্বারা। তো আমি বলি কি, যদি আপনি, হ্যাঁ সবারই উদ্দেশ্য আলটিমেটলি টাকা কামানো, আমার উদ্দেশ্য টাকা কামানো, কিন্তু আপনি হ্যাঁ, টাকা কামানোর আগে ওই স্কিলটাকে এই লেভেলে নিয়ে যান যাতে টাকা আপনার কাছে আসে। আপনার কাছে টাকা, আপনার মানুষের কাছে বলতে হবে না ভাই আমার কাজ হয়ে যাও। এখন আর কি ইন্ডাস্ট্রি এত বেশি বড় হয়ে গেছে, আমার মনে হয় যে ভিডিও এডিটিং যদি কেউ ভালো জানে, এর মাসে 50 থেকে 1 লাখ টাকা কোনো বিষয়ই নেই। আপনি যে বললাম যে সবাই আমার কাছে কয়েকদিন আগেও ইন্ডাস্ট্রি বড় বড় এজেন্সি ওনার আছে, আমাকে বলতেছে ভাই আমাকে কিছু এডিটর দাও। আমি কই ভাই আমার কাছে এডিটর, ভালো এডিটর নাই, আমার নিজের টিম আমি বড় করতে পারতেছি না, আমি নিজে কোর্স করে করে বের করতেছি 1-2টা করে, আমি কই থেকে দিব? এই যে প্রবলেম, এগুলা তো রিয়েলিটি, যে আসলে সবার জন্য না। এখন কাদের জন্য? যারা হচ্ছে নিজেকে বার্ন করে লং টাইম চিন্তা করে, এবং এই ফ্যামিলি স্ট্রেসের বাইরে গিয়ে শিখতে হবে ভাই। ফ্যামিলি আপনাকে স্ট্রেস দিলে হুম, আপনি হুম, হুম। 3 ঘন্টা কাজ করবেন নাকি ফ্যামিলির কথা শুনবেন? মনে করেন আমি বলি যে আমি 2 দিন আগে একটা পোস্ট করছিলাম, একজন রিক্সাওয়ালা আর কি আমাকে দিছে। আমি তার কাজকে অবশ্যই ছোট করে দেখতেছি না, সে শিখতে চাচ্ছে আমাকে। না, না, এখন অবশ্যই, অবশ্যই। না, অনেকে আছে আবার গালিগালাজ শুরু করে দিবে, কারণ আমি এই এই ভ্যালু শেয়ার করেও গালি খাই যে ভাই আপনি কি এই না, জানেন না, সেই জানেন। সমস্যা নাই, সমস্যা নাই। তো বুঝতে পারছি। এই আপনি শেয়ার করেন, প্যারা নাই। এখন সে আমাকে একটা মেল করছে, ভাই আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমার ইমেল নিয়ে এখন সুন্দরভাবে খুব প্রফেশনাল ওয়েতে মেল করছে। আর সব থেকে অবাক করার বিষয় হচ্ছে, হুম, যখন মেল করছে আমি যে ইউটিউবে টিউটোরিয়ালগুলো দিছিলাম, ব্রেকডাউন টিউটোরিয়াল যেগুলো হার্ড ছিল অনেক, হুম। ওইগুলার 3 থেকে 4টা কাজ ফুল করে ওগুলা ড্রাইভ সহ আমাকে লিঙ্ক দিছে যে ভাই আমি আসলে আপনার কোর্সটা করতে অনেক বেশি ইন্টারেস্ট, কিন্তু আমার এই প্রবলেম, এর জন্য সে করতে পারতেছে না। এখন এই যে আচ্ছা। ও যেটা সে, আমার মনে হয় যে তাকে দিলে পারবে, কিন্তু এরকম আরো অনেক মেসেজ আসে যে যারা এইভাবে আসে, ভাই আমার এই প্রবলেম ওই প্রবলেম, যেগুলো আগের ব্যাচগুলোতে আমার হয়েছে, আসার পরে ওর ফ্যামিলি প্রবলেম সলভ করতে করতে ওর দিন শেষ, ও কাজ শিখবে কখন? সো এই যে এই ইস্যুগুলার কারণে যারা ভাবে ওকে। যে আমি ফ্যামিলির প্রবলেম সলভ করার জন্য, টাকার জন্য আমি স্কিল শিখবো, আমি 3 মাসের মধ্যে কাজ শিখে একবার ইন্ডাস্ট্রি উঠে ফেলবো, বিষয়টা এমন এত সহজ না, এত ইজি না। সো আমি বলবো যারা এই ফিল্ডে আসতে চায় তাদের ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আগে হচ্ছে আমার মনে হয় ফ্যামিলি সাপোর্টটা থাকা খুব জরুরি, খুবই জরুরি। তো ফ্যামিলি সাপোর্ট যদি থাকে, আপনি যদি ওই জায়গায় মোটামুটি একটা স্টেবল থাকেন, বিশেষ করে এসএসসি দ্বারা দেয় ওই জায়গায়, তো হুম। ওরা এসে যদি তখন এটা কন্টিনিউ করে, তখন এটা আস্তে আস্তে তাদের জন্য ভ্যালু ক্রিয়েট করবে আর কি, 1 বছর 1.5 বছর পরে পরে গিয়ে যদি কন্টিনিউ করতে পারে। তো এই হচ্ছে বিষয় যে ওকে। আসলে ওই চাপে না, এসে এটা টাকার জন্য অবশ্যই। এসে স্কিল শিখতে আসলে আসলে ওই স্কিলটা প্রপার ওয়েতে শেখা হয় না, এটা ট্রু। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এইটা আসলে মানে এইটা যে একটা জিনিস হলো কি, এটা আমিও মানি যে বাংলাদেশে প্রবলেম হলো কি, আমরা খুব তাড়াহুড়া করি হুম। যে তাড়াতাড়ি টাকা কামাইতে হবে। লাইক ওই যে জিহাদ ভাইয়ের সাথে যখন পডকাস্ট হয়, উনিও আমাকে কথা বলছে যে ভাই বাংলাদেশে প্রবলেম হলো পোলাপান প্রথমে জিজ্ঞাসা করবেন, লাইক আপনি যেটা বললেন যে ভাই আমি কয় দিনের ভিতরে টাকা কামাইতে পারবো। ভাই তুমি আগে স্কিল অ্যাকচুয়ালি শিখতে হবে, তারপর না টাকার বিষয়। যাই হোক, এটা আশা করি সবাই অ্যাকচুয়ালি বুঝবে যে টাকাটা প্রাইমারি, এটা আমরা মানি যে টাকাটা আপনার লাগবে, বাট ফার্স্ট গোলটা হবে যে অ্যাকচুয়ালি আমি কিভাবে ফুল স্কিলটা শেষ করব, আমি শিখে শেষ করে দেন শিফট করব টাকা। টাকা ভাই আসবে। আমি একটা জিনিস বলি, সেটা হলো যে আপনি যদি ভ্যালু প্রোভাইড করতে পারেন, টাকা ভাই যে কেউ আপনাকে দিতে রাজি আছে। হান্ড্রেড লাইক পার্সেন্ট আমি সিম্পলি বলি, আমি এখন পডকাস্ট ক্রিয়েট করতেছি, অ্যান্ড যদি ইন ফিউচারে পডকাস্ট ভালো একটা গ্রোথ হয়,
তখন কিন্তু আমি চাইলে যে কোনো কিছু স্টার্ট করতে পারবো। আমি যদি স্টার্ট করি ভাইয়ার মতো যে ঠিক আছে, যেহেতু আমার এডিটর নাই, আমি ভাইয়াকে বললাম যে সৌরভ ভাই আমাকে 4-5 জন এডিটর দেন, আমি চাইতেছি যারা পডকাস্টার আছে ওদের নিয়ে একটা ভালো কমিউনিটি মেক করে ওদেরকে সার্ভিস দেওয়ার জন্য। তখন কিন্তু আমি চাইলে দিতে পারবো, কারণ আমার অলরেডি স্কিল আছে যে আমি পডকাস্ট করছি, আমি পডকাস্ট ম্যানেজ করছি, কন্টেন্ট ডিস্ট্রিবিউট করছি খুব সুন্দরভাবে। তো সেক্ষেত্রে কিন্তু ওনারা বুঝবে যে হ্যাঁ ও আমাকে ভ্যালু দিতে পারবে, তখন কিন্তু সে আমাকে ওই পেমেন্টটা দিবে যেটা তখন আমি চাইবো। সো ওইটাই আর কি, যে আপনাকে আগে ভাই ভ্যালু প্রোভাইড করার জন্য যেগুলো দরকার ওগুলো আগে ব্যবস্থা করেন, ইনশাল্লাহ বাকিটা অটোমেটিক হ্যাঁ, হয়ে যাবে। আমি একটা জিনিস খেয়াল করছি বুঝছেন, বাংলাদেশে একটা প্রবলেম আছে, লাইক প্রচলিত কথা আছে, কেমন কথা আছে যে আহ ছেলে মেয়ে লেখাপড়া করবে, লেখাপড়াই করুক, ওর এখন জব টপ টাকা পয়সা আয় করার দরকার নেই, কারণ ও যদি এখন টাকা পয়সা নেশায় পড়ে তাহলে লেখাপড়া ভালোভাবে করবে না। সো এই যে মানসিকতাটা, লাইক এটা এখনো আছে, আমি বলতেছি না যে এখন নাই, এখনো আছে, বাট এটা কিভাবে দেখেন, যেহেতু আপনি অলরেডি কাজ মানে মেন্টরশিপ হিসেবে কাজ করতেছেন, আপনি এর আগেও বললেন যে অনেক এরকম এরকম ফ্যামিলি প্রবলেম বলতেছে, সো এটা কি ওইটার সাথে কানেক্টেড নাকি আলাদাভাবে? আমি যদি বলি যে এটা হচ্ছে বর্তমানে যেই জেনারেশন চলতেছে এই জেনারেশনের মধ্যে কম। এক, আমরা যে জেন জি বা জেন হুম আলফা যারা আছে তাদের মধ্যে এটা হবে না, এটা কম, অনেক কমে আসছে। এখন যারা আগের জেনারেশনে তাদের মধ্যে এই চিন্তাটা অনেক বেশি। এখন ওইখানে আপনি চাইলেও তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে পারবেন না, কারণ তারা তাদের রিয়েলিটি দেখে অভ্যস্ত। তাদের সময় কি ছিল? তাদের সময় ছিল যে কেউ যদি এসে একটা জব করতো, লাইক আমার ক্ষেত্রেই বল, আমার আম্মুই তো এখনো বলে যে তো আমার একজন ওই গেছে, একজন তার খালাতো ভাই না কার কাছে গেছে, যাওয়ার পরে বলছে যে তোমার ছেলে কি করে? বলছে যে আকি যে জব করে, যে 50,000 টাকা স্যালারি পায়। আমি বলতেছি আর কেমনি 50,000 টাকা স্যালারি পায়? হুম কয় তাহলে বাড়ি ঘর কেমনি কি? কয় কই না তেমন তো কিছু করতে পারতেছে না। এখন সে বলতেছে কি যে আরে 50,000 টাকা স্যালারি পাইলে তো আমি আমার এখানে মিনিমাম ডুপ্লেক্স বাড়ি হয়ে যেত। তো কথাটা বুঝছেন? সো তাদের আচ্ছা। মাইন্ডসেটে এখনো 50,000 টাকা অনেক কিছু হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যখন 50,000 টাকা নিয়ে বাইরে যাই, মার্কেটে যাওয়ার পরে ওরে ভাই দুইটা কাপড় কিনলাম, দেখি 30,000 টাকা নাই। সো তো ওই যে জেনারেশন যে গ্যাপটা, সো তাদের ক্ষেত্রে কি চিন্তা কি একটা চাকরি করলে সিকিউর লাইফ। এখন হুম চাকরি তো স্টেবল নাই সেটা তাদের তো জানা নাই, তারা তো সব চাকরি সেম ভাবেই দেখতেছে। এইটা কি, তবে একটা জিনিস হলো কি আপনি খেয়াল করবেন, সরি বা ইন্টারাপ্ট করলাম, সেটা হলো যে প্রবলেমটা হলো আমাদের ভিতরে নেই, বাট আমাদের বাবা মা তো অনেকটা অংশ আমাদের ব্রেন কন্ট্রোল করে। আপনি যদি খেয়াল করেন আপনার বাবা মা বা আমার বাবা মা বা আমাদের সবার যদি 1 দিন 2 দিন 3 দিন একই জিনিস বারবার বলে, সেটা কিন্তু আমাদের সাথে হয়ে যায়, কারণ আমাদের ব্রেন ওটা শুনতে শুনতে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, তখন এটা প্রসেস করা স্টার্ট করে, হ্যাঁ ঠিকই তো, ওনারাই রাইট, আমার জবই করা দরকার। এটা কি মানে যদি আহ, যারা পুরাতন লোক ওনারা যদি এইটা অফ করে বা ওনারা যদি না বলে, তাহলে তো আমার কাছে মনে হয় অনেকটা আরো বেশি কমে যাবে, তাই না? এটাই তো বললাম যে আসলে ওই জেনারেশনের সাথে এখন আপনি বুঝে এত লাভ নাই, তাদেরকে বুঝাইতে পারবেন আপনি আপনি যতই বুঝান, কিন্তু এইটাই তো। তারা তো ওই যে তারা বলবে যে আমার থেকে বেশি জানোস, 50 বছর বয়স হয়ে গেছে আমি দেখে আসছি না, তো আমার থেকে বেশি তো বুঝে লাভ নাই। এখন ওই জেনারেশনকে ওদেরকে ওইভাবে বুঝতেই রেখে দিতে হবে যে ওকে ঠিক আছে আমি করতেছি, ওইটা করে হচ্ছে নিজের কাজে ফোকাস দিতে হবে আসলে। কারণ রিয়েলিটি আপনি জানেন, জবের অবস্থা আপনি জানেন, কারণ হচ্ছে ওয়ার্ল্ড যে দিকে যাচ্ছে, এআই এসে যেদিকে যাচ্ছে, ওইদিকে ওই দিনও তো ওরা 32,000 হুম এমপ্লয়ি ছাঁটাই করছে, ওই 2 দিন আগের ঘটনা। জাস্ট মেল হ্যাঁ করে, হ্যাঁ, তাও তাও আবার মেল করে একদিন ভোরে 6টার সকালবেলা সময় আর কি, মেল। ভোরে মেল দিয়ে সকালবেলার মধ্যে ছাঁটাই 32,000 এমপ্লয়ি। সো রিয়েলিটি তো এটা। সো এখন আপনি এই আপনি রিয়েলিটি জানেন, তারা রিয়েলিটি জানে না, আর তারা এই জিনিসটা বুঝেও তো না। তারা শুধু এর মধ্যে কি বুঝতেছে, ইরান এবং আমেরিকা যুদ্ধ করতেছে, এখন বাকি কি ইনফ্লেশন হচ্ছে, ওয়ার্ল্ডে কি ক্রাইসিস আসতেছে, তাদের তাদের কোনো আইডিয়াই নেই। এখন আপনি দেখেন বাংলাদেশের যে That's true. মেইনস্ট্রিম মিডিয়া এগুলো কিন্তু জবটাকেই অনেক বেশি করে। আপনার জব অনেক বেশি পেয়েছে, প্যাট্রোনাইজ ওই করে, এটা জায়গায় ট্রু। জব করতেছে, এত টাকার জব করতেছে,
সো এই যে এইভাবে তারা কিন্তু ওই জিনিসগুলো দেখে অভ্যস্ত। তারা কিন্তু বাংলাদেশের আইটি এই মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো জীবনও দেখবে না, খুব অল্প জায়গায় আছে যারা হচ্ছে আইটি কোন দিকে যাচ্ছে, ওয়ার্ল্ড রেভলিউশন কোন দিকে আসতেছে, নতুন কি প্রযুক্তি আসছে, এগুলো নিয়ে কন্টেন্ট বানায়। কারণ তারা এগুলাতে ওইগুলা রিচ খায় না বেশি, কারণ এগুলা দেখার মতো মানুষই তো কম, Risk খাবে ডোপামিন না। না হয় না, আপনার তো ডোপামিন আসবে না। কারণ তারা তো ক্লিক বেটের উপরে কাজ করে, কারণ আমরা যারা ভিডিও এডিট নিয়ে কাজ করি তারা তো আমরা খুব ভালো করে জানি ক্লিক বেট কি, কিভাবে ভিডিওটাকে করতে হয়। সো এখন যখন এই যে ক্লিক বেট আসবে না, তখন তারা কন্টেন্ট ওই বিষয় দিবে না। আপনাকে শিক্ষিত বানানোর দরকার কি, যদি আপনাকে মূর্খ বানিয়ে তাদের লাভ হয়? সো তাদের আপনাকে মূর্খ রেখেই তো তাদের সব লাভ। এখন আপনাকে যদি শিক্ষিত বানাইতে যায়, আপনাকে যদি ওই লেভেলের কন্টেন্ট দেওয়া শুরু করে, আপনি শিক্ষিত হয়ে যাবেন, আপনি ওদের অশিক্ষিত যেগুলো আছে ওগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করবেন। আপনি সংস্কার চাবেন, আপনি পরিবর্তন চাবেন, আপনি চাবেন যে এই টাইপের জিনিসগুলো আপনারা দিতে দেন। সো এগুলো তো তাদের ভালো লাগবে না। সো এই যে ওভারঅল এই সব জিনিসের কারণে তাদের মাইন্ডসেট আমরা পরিবর্তন করতে পারবো না, এক। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে বিশেষ করে গ্রাম অংশে। এটা আসলে বলতে খারাপ লাগে, বাট ওকে। এটা হচ্ছে ট্রু, এটা রিয়েলিটি, যে গ্রাম অংশে যারা থাকে, গ্রামের সাইডগুলোতে যারা থাকে, তারা এই প্রযুক্তির সাথে একদম বলবো যে 90% ইনভলভ না। ইভেন দো বিচ্ছিন্নভাবে আছে এখনো। আপনি চ্যাট জিপিটি কি করে সেটা পর্যন্ত তাদের আইডিয়া নেই। ওইখান থেকে দেখবেন খুব অল্প মানুষ তারা এই এই জিনিসের সাথে নিজেকে করতে পারতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে তাদের কাছে ওই নলেজটাই নাই। তাদের ওই যে বললাম, তাদের কাছে ওই লেভেলের কন্টেন্টও যায় না। এখন যারা এই টাইপের কন্টেন্টগুলা বানায়, এখন তাদেরকে দেখে তো অভ্যস্তও না তারা। তারা মনে করে আর এগুলা করে কিছু হয় না, পর ব্যবসা অথবা যা বিদেশে। এখন এই যে ওই সাইড এই দুই জেনারেশন মিলে তখন হচ্ছে একটা এই পরের জেনারেশন যারা আসবে তাদের সাথে একটা গ্যাপ ক্রিয়েট করে ফেলে। তো মা বাবা এবং তার সন্তান, তার মানে হচ্ছে আপনার এই দুই জেনারেশন মিলে এই যে বর্তমানে যারা আসতেছে 2010-এর পরে আলফা, সো তাদের ক্ষেত্রে একটা গ্যাপ ক্রিয়েট করে ফেলতেছে। এখন এইখানে আসলে ভাই আপনি চাইলেও কিছু করতে পারবেন না যদি এখানে সরকারিভাবে ওই লেভেলের পদক্ষেপ না হয়। কারণ আমরা তো ট্রাই করতেছি, আলটিমেটলি ট্রাই করার পরেও দেখি যে কারা আসে জানেন, যাদের হচ্ছে কিছুটা নলেজ আসছে এই বিষয়, ওরা করছে ইউটিউবে অনেক বেশি ঘাটাঘাটি করতেছে, কনফিউজ ভাই। সো যখন ওরা একটু রিয়েলিটিটা বুঝতে পারে কিছুটা, আর এটা অনেক স্কুল কলেজের পোলাপান এটা বুঝে অনেক বেশি। তো এটা করার পরেও তখন কিছুটা আইডিয়া আসে, তখন হচ্ছে তারা এটাকে ট্রাই করে যে ভাই আমি এই জিনিসটা শিখতে হবে, এই জিনিসটা আমার নতুনভাবে, কারণ নতুন এটা সামনে আসতেছে, আমি যদি এটা চাই তখন আমি নইলে ইমপ্রুভ করতে পারবো না, সামনে আমি সাস্টেন করতে পারবো না। তো তারা হচ্ছে খুঁজে, কিন্তু সমস্যা তাদের কাছে টাকা নাই। যখন এটা মা বাপরে বুঝাইতে যায় তখন তো দূর, এগুলা কিছুই না, হুদ্দাই ফালতু, তো এগুলা করে লাভ নাই। তো এই যে আলটিমেটলি ও কিন্তু পিছিয়ে যাচ্ছে, অনেকটা বেশি পিছিয়ে যাচ্ছে। এখন আমরা তো জানি বাংলাদেশের কি অবস্থা, যারা এই যে বলে যে আমি আইটি 1000 কোটির দিকে আইটি আমরা দিব, কি জানি কারো কালাম শিক্ষা দিব, এরপর আর কি জানি আছে কারিগরি শিক্ষা, আর কি জানি আছে ভাই। সো 1000-1500 কোটি টাকা বাজেট, ফালতু এগুলা। হ্যাঁ। এখন এগুলাতে কি হয় আমরা তো কিচ্ছু জানি, হয় না এগুলা। আমি আপনি তো জানি, মোটামুটি আইডিয়া আছে। এখন বললে তো কালকে মাইর খাইতে হবে বিএনপি রাতে, সরি। তো এখন এটাই তো হ্যাঁ, problem। এখন এই যে তারা কিন্তু এগুলা নিয়ে কাজ করতেছে না, তারা কাজ করে কাদেরকে, ট্রাস্ট মি, আমার কয়েকটা পরিচিত জায়গা আছে, তারা হুম। বললে তো ভাই লজ্জা লাগবে আমার, কারিগরি শিক্ষা দিচ্ছে, এখনো বসে বসে পাওয়ার পয়েন্ট শিখাইতেছে, এক্সেল শিখাচ্ছে, ফ্রিল্যান্স। একদম তাও সত্য তাও কথা কি ভাই। বলে জানেন, আমার এটা হলে ফ্রিল্যান্সিং। আর ভাই এগুলার পিছনে 1000 কোটি টাকা খরচ করতেছে ভাই। এক একজন ট্রেনার তাদেরকে এক একটা ট্রেনিং এর জন্য 50,000 1 লাখ করে নিচ্ছে। তো ভাই কি আপনি পাওয়ার পয়েন্ট এক্সেল শেখার জন্য আপনি এটা হলো হার্শ রিয়েলিটি ভাই। এটা হচ্ছে আপনি গ্রাম অঞ্চলে দেখি যেগুলো কারিগরি শিক্ষা বোর্ড আছে সব সেম অবস্থা এগুলা, অথচ ভাই ট্রু ট্রু, এটা আমিও মানি, কারণ আমার গ্রাম রংপুরের ওই দিক, একদম রংপুর, জানেনই তো রংপুর কতটা হ্যাঁ, নিচে, হ্যাঁ, হ্যাঁ। একদম লো ভাবে আছে। এটা আমি রিলেট করতে পারতেছি কেন, কারণ আমি দেখতেছি, লিটারেলি আমি দেখছি, আমি এই গ্রামে ঘুরতে গেছি ভাই, আমাদের পুরো এলাকার ভিত্তিতে আপনি ভালো একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার পাবেন না। ট্রেনিং সেন্টারের কথাই বাদ দেন ভাই,
ওরা এখনো বোঝে কম্পিউটার মানে গান লোড করবো ভাই। আর কি কি আর কি- আর কি কি বলবো আর করবেন কি কন? এরা আর দেখবেন যে গ্রাম অঞ্চলে শুধুমাত্র কম্পিউটার তাদের কাছেই থাকে যারা হচ্ছে ফটোগ্রাফি করে অথবা ওয়েডিং ভিডিও বানায়। True, তো তো একদম এটা সত্য তো কথা। ওদের ওদের কাছে কম্পিউটার মানেও মোটামুটি ভালো কোনো ই বস্তু না। এখনো তারা চিন্তা করে যে আসলে আপনার সমস্যা হচ্ছে কি যে আপনি যখন একটা জেনারেশনকে পঙ্গু করবেন তো তাদের এটার খুব সহজ হয়ে হচ্ছে যে আপনার যে টেকনোলজিতে আসতেছে বা সামনে যে রেভলিউশনটা আসতেছে সেটার সাথে আপনি হ্যাঁ, কানেক্টেড না করা, অটোমেটিক পঙ্গু হয়ে যাবে। কারণ আহ, আমি মনে করি যে মোবাইলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে এক একজন মানুষের একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকা। একদম ট্রু। আমিও এটা মনে করি ভাই, 100 প্রতিটা স্টুডেন্টের একটা করে ল্যাপটপ কিনে দেওয়া দরকার। অ্যান্ড ওদের বোঝা উচিত যে এই ল্যাপটপটা একটা ফুল ফ্রিডম, অনেক ডার্ক জিনিসও আছে, ব্রাইট হ্যাঁ হ্যাঁ জিনিসও হ্যাঁ। আছে। বাট আমার যে ফ্রিডমটা আছে ওইটা আমি ভালোভাবে ইউজ করবো, অ্যান্ড আমি ব্রাইট সাইডটাই দেখবো, ডার্ক সাইডটা দেখবো না। এখন তাহলে আমি মনে করি এখন ওগুলো আমি অনেক বেটার আপনাদের কিছু যদি হবে। কোয়েশ্চেন করি যে আপনি এই যে ঠিক আছে আপনাদের কম্পিউটার দরকার, এখন কম্পিউটার দিয়ে কি হয়? একজন আপনার পুরো বাংলাদেশের মধ্যে কয়টা স্কুলে কোনো আইটি ভালো ট্রেনারকে নিয়ে কিছুটা নলেজ শেয়ার করা হয়েছে আমাকে বলেন, দেখাইতে পারবেন একটা? আহ, আমার মনে হয় না এরকম, বাট এই হ্যাঁ, তবে শহরের এই দিক শহর স্কুলগুলোতে তো একটু আলাদা, আমি নজর তো গ্রাম দেয়, বলতেছি। যেগুলো এমপি ভুক্ত। শহরগুলাই তো আগে এগিয়ে আছে তাই না? আপনার দেখেন একটা কোর্সের ভিতর অধিকাংশ ইনরোল করে হ্যাঁ, শহর, শহর সাইডে পোলাপান, কারণ তাদের মধ্যে কিছুটা ঢাকা, নলেজ চিটাগাং, থাকে। এইটা ট্রু। হ্যাঁ, সো মানে আপনার কোশ্চেনে যদি অ্যান্সারটা আমি দেই তাহলে ভাই নাই। নাই। কারণ আমি রংপুরে ক্লাস, আমার এলাকায় আমি ক্লাস 6 7 না 6 পর্যন্ত পড়ছি ভাই। আমি আজ পর্যন্ত জানতামই না আমাদের কোনো সময় ল্যাপটপ কম্পিউটার সুই সুই মানে ওইটাকে সুইতেই পারি নাই খারাপ আমি ভাবে যখন দেখে যে পড়ছি, আপনি বা এখনো এরকম হয়। ল্যাপটপ খুলবে মানে আপনি হয়তো ফোন এডিক্টেড বা এই টাইপের কিছু বসে বসে দেখবেন। ভাই ল্যাপটপে এটা ছাড়া অনেক কিছু আছে। ওয়ার্ড আপনি মোবাইলে, আমার কথা মোবাইলে অনেক কিছু করা যায়, বাট আপনার হুম, মেন ফাংশন যদি না থাকে আপনি কিভাবে করবেন? মোবাইলে হয়তো বা আপনি দেখতে পারবেন, আপনি প্র্যাকটিস করবেন কি দিয়ে? সো এই যে আমার কথা হচ্ছে আপনি যখন স্কুল কলেজ বা ভার্সিটি ভার্সিটি বাদ দিয়ে আমি স্কুল থেকে বেসিক নলেজের জন্য আপনি এখনো চিন্তা পড়াইতেছেন যে একটা ফোল্ডারকে মাউসের লেফট ক্লিক করে ধরে কোনো ফোল্ডারে নিয়ে যদি পেস্ট করা হয় তাহলে সেটাকে কপি পেস্ট বলে। সো হোয়াট দ্য আইসিটি ফাক ইজ বই। দিস? আমার কথা হচ্ছে এইটা যে হোয়াট ইজ দিস? আপনি এখনো এই সময় এসে কাগজ কলমে জাভা স্ক্রিপ্ট লিখাচ্ছেন। আবার জাস্ট চিন্তা করেন, ওই দিন কি আমি একটা বই দেখছিলাম যে কোন ইয়েতে যেন লেখছিল যে কি জানি একটা কোশ্চেন আসলো, কোশ্চেনটা ভুলে গেছি যে ওয়ার্ল্ডের ফেমাস কি জানি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার না কি জানি লেখা আছিল যে ভিডিও কিভাবে এডিট করতে হয়, ওখানে লেখা ছিল ফটোশপ আর ইলাস্ট্রেটর। মেবি ক্লাস 8 এ পাইবেন, 8 এ পাইবেন হ্যাঁ মেবি। হ্যাঁ, সো ওখানে লেখা ছিল অ্যাডোবি ফটোশপ আর ইলাস্ট্রেটর। সো জাস্ট ইমাজিন করেন যে যারা এগুলো লিখতেছে তাদের অবস্থা কি, যে আপনি এক হচ্ছে পুরো পুরো জাতা অবস্থা। সো আপনি কিভাবে চিন্তা করেন যে এটা আসলে আমরা চাইলেই পরিবর্তন করা সম্ভব? আমরা চাইলে এটা পরিবর্তন করা সম্ভব না। আপনি দেখেন ওয়ার্ল্ডের যত আপনার এই দিয়ে যারা করছে তাদের অধিকাংশ ক্ষেত্রেই ওরা একদম স্কুল থেকেই এই জিনিসটাকে অ্যাপ্লাই করার ট্রাই করছে, একদম ছোটবেলা থেকে। ইভেন তো কিছু কিছু জায়গায় কিন্ডার ওকে। গার্ডেন পোলাপানকে, চায়না চায়না যেটা করতেছে, কিন্ডার গার্ডেন পোলাপানকেও হ্যাঁ, হ্যাঁ, করতেছে, এক্স্যাক্টলি, এখন এক্স্যাক্টলি, এআই এর সাথে এক্স্যাক্টলি। ট্রেন করাচ্ছে। আমি চায়নার কথাই বলতে চায়না চাচ্ছিলাম। ইন্টার গার্ডেন পোলানের সাথে এআই এর সাথে তারা অ্যাডজাস্ট করাচ্ছে। সো ওরা টিকবে না, আমরা এখানে হ্যাঁ, কি করবো? আমরা কি করবো? আমরা শুধু ওই যে চ্যাট জিপিটিতে বলবো ভাই আমাকে লিখে দে, গান লিখে দে, আমি ওই গান নিয়ে আবার শোনাতে গিয়ে পেস্ট করে গান বানিয়ে ফেসবুক ইউটিউবে আপলোড করা ছাড়া তার কোনো কাজ নেই আমাদের। এইটাও ঠিক মতো পারি না। এইটাই করতেছে এরা ভাই, এইটাই করতেছে। সো আলটিমেটলি হচ্ছে যাই এই হোক, অবস্থা, বুঝতে পারছেন? এখন এখন ওই জেনারেশনকে আমরা বুঝিয়ে লাভ নাই। আর ওই জেনারেশন মূলত ট্রাস্ট করে সরকারকে, তো সরকারও এখানে উদ্যোগ নিবে না। আমরাই যতটুকু আছি আমাদের মধ্যে যারা আছে তাদেরকে মোটামুটি বুঝাইতে হবে যে আপনারা এই করেন ওই করেন। এবং আমার মনে হয় না যে আমাদের যে জেনারেশন, এর পরের জেনারেশন, আমাদের জেনারেশন থেকে এটা অনেকটা সলভ হওয়া শুরু হয়েছে। কারণ মানুষের মধ্যে তো আসতেছে, মানুষ তো আস্তে আস্তে বুঝতেছে কিছুটা। কারণ আহ, হুম, আমার যারা জেনজি আছে তারা তারা যত যাই হোক এই জিনিসটার সাথে অনেক বেশি কানেক্টেড, এই টাইপের টেকনোলজির সাথে যত যাই হোক মোটামুটি নিজে নিজে থেকেই কানেক্টেড হওয়ার ট্রাই করতেছে আর কি।
আর কি সময় তাদেরকে ওইভাবে কানেক্ট করে দিচ্ছে। তো আস্তে আস্তে আসবে কি, আমরা চাইলে আজকে আসলে এটা পরিবর্তন করা সম্ভব না, বিশেষ করে ফ্যামিলির ক্ষেত্রে। বাট না না ফ্যামিলি যদি এটা কোনো ফ্যামিলি এই ভিডিও দেখে থাকে তাহলে বলবো প্লিজ আপনারা টেকনোলজি থেকে সরে যান না, এটা দেন। এইটা ছাড়া আসলে আপনি সামনে ওয়ার্ল্ডে সাস্টেন করতে পারবেন না। আপনার এটাই ছেলেকে নিয়ে ফিউচার। চিন্তা করতেছেন, আপনি ওই বানাইবেন সেই বানাবেন, সে কিছুই করতে পারবে না। সরকারি চাকরি করে, হ্যাঁ সরকারি চাকরি দিলেন, সরকারি চাকরি আছে 2টা, আপনার 100%-এর মধ্যে মাত্র 2% সরকারি চাকরি, আর 98% কি করবে? আপনার ছেলে যদি চাকরি করে কোন জায়গায় কি করবে? তো সে সরকারি চাকরি পাবে এমন তো শিওরিটি নাই। সরকার নিজেই তো অবস্থা খারাপ, সামনে যে সরকার যে অনেক বেশি অপরচুনিটি দিবে সেটারও তো বাংলাদেশের অপশন নাই। তো গভর্নমেন্টের নিজের এটা অবস্থাই খারাপ, তো গভর্নমেন্টের সামনে অপরচুনিটি দিবে সেটার অপশন নেই। তাহলে আপনার কি অপশন আছে? আপনার ছেলেকে এগুলার সাথে কানেক্ট করুন, এগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকুক। তাহলে নইলে আপনিও মারা খাবেন, আপনার ছেলে তো মারা খাবেই। তো এটাই রিয়েলিটি। না না এটা অবশ্যই লাইক আমার কাছে মনে হয় কি যে এটা খেয়াল রাখা উচিত। আর আমি একটা জিনিস হলো কি যে আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে মুন্না তুমি যে পডকাস্ট করতেছো আহ, কেন করতেছো, লাইক হুম হোয়াই, হুম। তোমার কাজ তো প্রফিট লাভ কি, তুমি এখন এই যে শুট করবা 1-1.5 ঘন্টা, দেন আবার এডিট করবা, পোস্ট করবা, রিলস ডেইলি পোস্ট করা লাগবে, সো লাভ কি, মানে তোমার অডিয়েন্স কারা, কারা, সো কম্পিটিটর কে তোমার। So, আমি ওনাকে একটা কথা বলছিলাম যে ভাইয়া বাংলাদেশে 80% লোক এন্টারটেনমেন্ট কন্টেন্ট দেখে, ভ্যালু ড্রাইভেন কন্টেন্ট ওরকম দেখে না, সিরিয়াস কন্টেন্ট পছন্দই করে না। রিসেন্টলি এক ভাইয়া একটা ভিডিও পোস্ট করছিলাম, ভাইয়ার নামটা মনে আইতেছে না, উনি বলছিল যে বাংলাদেশে সিরিয়াস কন্টেন্ট এভারেজ 70-80% লোক দেখেই না। আপনাকে আরো একটা মজার বিষয় বলি। ঠিক আছে। এখন হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। একদম রিয়েল লাইফ থেকে বলি, হ্যাঁ, আমার এই যে লাস্ট 4 মাসের ওকে ইউটিউব ওকে। গ্রোথ থেকে বলি, হ্যাঁ। আপনি আমার ওখানে গিয়ে হুম। দেখবেন যে অ্যাডভান্স যে ক্লাসগুলো আছে, আমার কিছু ক্লাস আমি একদম রিয়েল কিছু অ্যাডভান্স ক্লাস দিছি, একদম ক্লাস আমার রেকর্ড করা ক্লাস 3 ঘন্টার, ওইগুলাতে কয়টা ভিউ আছে? আর যেগুলো বেসিক নিয়ে জাস্ট একটা প্লাগইন নিয়ে দিছে ওগুলাতে কয়টা ভিউ আছে? তো এইটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আসলে মানুষ ওইটার ওই যে অ্যাডভান্স দেখতে দেখবেন 1 থেকে 1.5 হাজার সর্বোচ্চ, আর এগুলো তো 14-15 হাজার ভিউ হয়ে যাচ্ছে। রিজন কারণ হচ্ছে তারা আর কি মানুষ, আমরা বলতেছি ভাই আমি শিখে ছিঁড়ে ফাটিয়ে ফেলবো, কিন্তু রিয়েলি যখন আপনাকে ভালো জিনিসটা দেখাচ্ছি তখন সেটা আপনি কনজিউম করতে পারবেন না। তো এইটাই রিয়েলিটি। এর জন্য না বাংলাদেশ স্ক্যাম হয়, এর জন্য আপনারা যাতা বুঝে আর টাকা খায়, তো খাবেই তো। এখন আপনি তো দেওয়ার জন্য বসে আছেন, আপনার থেকে খাবে না? এর জন্যই তো ডেস্টিনির মতো না না কোম্পানি, এটা অবশ্যই লাইক ইনফিনিটির মতো কোম্পানি এত টাকা মারে। এইচপিসি এইচপিসি এমএলএম কোম্পানি হ্যাঁ গুলা। হ্যাঁ। না এটা অবশ্যই লাইক আমিও ভাই পরে আমি ওনাকে ডাইরেক্ট এভাবে জবাব করছি যে ভাইয়া আমার সবচাইতে বড় কম্পিটিটর কে জানেন? এই যে এতগুলা লোক, 80% লোক ফানি কন্টেন্ট দেখে, ওই ফানি কন্টেন্ট যেগুলো আছে ওগুলোর সাথে আমার কম্পিটিশন। আমি আমার কথা হলো যে আমি এমন কন্টেন্ট বানাবো যেটা অ্যাকচুয়ালি ভ্যালু দিবে। আমি ফানি কন্টেন্ট দেখি ভাই, কিন্তু আমি অতটা দেখি না, মন চাইলে দেখি, না চাইলে নেই, এ দেখি না। বাট ভ্যালু ড্রাইভেন কন্টেন্ট আমি কেন দিতেছি, কারণ আমার গোল হইলো নেক্সট 5 ইয়ারে বা 10 ইয়ারে বাংলাদেশের নাম্বার 1 পডকাস্ট আমি নাও হইতে পারি। আই ডোন্ট নো হোয়াট উইল বি হ্যাপেন্ড উইথ মি, বাট আমার গোল হলো আমি প্রতিদিন গ্রো করবো, প্রতিদিন শিখবো অ্যান্ড ভ্যালু শেয়ার করবো, যাতে আমি শেষে বলতে পারি হ্যাঁ আমি বাংলাদেশে এমন একটা ভ্যালু প্রোভাইড করেছি যে দেখা যান প্রথম 10,000-কে আমি ইনফ্লুয়েন্স করলে ভাই ওই 10,000 আরো 10,000 ইনফ্লুয়েন্স করলে বহুত লোক হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। অ্যান্ড আশা করি বাংলাদেশে বুঝছেন ভ্যালু ড্রাইভের কন্টেন্ট গুলা দেখবে, কারণ খুবই বেশি ফানি কন্টেন্ট দেখে এরা, আর প্রচুর মিমস দেয়। বা এখন জানি না ভাই এগুলো কিভাবে ঠিক হয়, বাট আমরা খালি হোপ করতে পারি, তাছাড়া কোনো। আরেকটা জিনিস খেয়াল করবেন, লাইক আজকের দিনে আমরা এমন একটা সময় বসবাস করতেছি ভাই, যেখানে মানে আমরা ফেসবুকে লাইক দেখেন, আপনি যদি ফেসবুকে দেখেন কেউ 18 বয়সে অনেক টাকার মালিক হয়ে যেতেছে, কেউ 25 বয়সে বাইরে ঘুরতেছে, নিজের ড্রিম কান্ট্রিতে চলে গেছে, খুব ভালো করতেছে। এন্ড আপনি এরকম কয়জন, হয়তো লাখে 2-1 জন। আর এদেরকে যারা দেখতেছে তারা জাস্ট ওদের সাথে তুলনা করতেছে, ও করতেছে আমি কেন পারতেছি না, আমার কেন হইতেছে না, ও ভালো দেশে ঘুরতে যাইতেছে আমি কেন পারতেছি না। এন্ড এইটা 99% আমাদের অ্যাভারেজ 15 থেকে 18 বছর যারা আছি বা 25 বছর পর্যন্ত আমাদের হ্যাপিনেসটাকে মাইরা হুম। ফেলাইতেছে।
অ্যান্ড এটা আমিও ফেস করছি এক সময়, লিটারেলি আমিও ফেস করছি। সো আপনি এটা কিভাবে দেখতেছেন, এই যে মানে তুলনা করা যায় আমাদের মাইন্ডসেটটা, আমরা ডেইলি তুলনা করতেছি, সো এটা কিভাবে দেখতেছেন? এইটার অর্থ যদি আমার কাছে বলেন, আমি খুব সহজভাবে বলবো যে আসলে আমরা নিজে না করে তুলনা করি অনেক বেশি। এটা অর্থ কি যে আচ্ছা। আহ, ও করতেছে, এখন ও করতেছে, তুই কেন পারতেছিস না? ও করতেছে, ওর ওকে। অনেকগুলা সিচুয়েশন থাকতে পারে। তুই কেন করতেছিস না এর অর্থ হচ্ছে ওর সিচুয়েশন আলাদা। আমি সহজ একটা কথা বলি, গ্রামে একজন চেয়ারম্যানের ছেলে, হুম হুম। তার বাবার অঢেল টাকা, কোটি আচ্ছা। কোটি টাকা, বা এমপির ছেলে অঢেল কোটি কোটি টাকা। এখন তারই এক বন্ধু, ওই গ্রাম অঞ্চলে একজন বন্ধু, তার টাকা পয়সা নাই তেমন, সে মোটামুটি চল, ঠিক আছে। আরেকজন বন্ধু, সে হচ্ছে আবার বিজনেস করে অনেক বেশি টাকা কামাইছে, তিনজন। এখন ওই ওকে। বিজনেসম্যান গিয়ে যদি, সরি, ওই এমপির ছেলে গিয়ে যদি ওর যে গরিব বন্ধুটা, ওকে গিয়ে বলে যে ও তো বিজনেস করতেছে, তুই কেন পারতাছিস না? এখন এটার অনেকগুলা কারণ থাকতে পারে। এক, ওর কাছে ফান্ড নাই। দুই, ওর কাছে নলেজ নাই। তিন, ওর কাছে কোনো অপশনই নাই। তো এখন ওকে। আমি যে ওরে জিজ্ঞাসা করতেছি, আমার কাছেও তো ওই নলেজটা থাকতে হবে, কেন জিজ্ঞাসা করতেছি। আমাদের বাংলাদেশের অধিকাংশ, আপনি দেখেন না, আপনি 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 তো এটা জানেন যে বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষের আপনি কি করতেছেন সেটার প্রতি ইন্টারেস্ট না। আপনাকে এটাই দেবো, তুই কামাস কত। আমরা এটাকে খুব উইয়ার্ড একটা এটা ট্রু। কোয়েশ্চেন হিসেবে ধরি, তাই না? তো অধিকাংশ বাংলাদেশি মানুষ জানেই না যে মানুষকে কোয়েশ্চেন করতে হয় কিভাবে। আপনাকে কিভাবে কোয়েশ্চেন করতে হুম। হয় সেটাই তারা জানে না। আপনার স্যালারি যে আপনাকে আস্ক করা, যে এটা এটা খুব খারাপ জিনিস, এটা ভালোভাবে দেখে না। সে এটা যে খারাপ সেটা জানেই না। আপনি গ্রামে যান, আপনার অধিকাংশ মানুষ, আপনার যে লাইফ একটু ভালো, আপনি কিছুই না, আপনি একটা গাড়ি কিনছেন, হুন্ডা বাইক কিনে গেছেন, কি রে তুই কামাস কত। তো কোয়েশ্চেন কোনটা খারাপ কোনটা ভালো এটা আমরা জানিই না। আর আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা মানুষের ভালো সহ্য করতে পারি না, এটা। আর আপনি যদি দেখেন যে মানুষের হ্যাপিনেস নষ্ট হয় কার? যে আপনার ভালো দেখতে পারে না। হুম। নর্মাল মানুষের হ্যাপিনেস নষ্ট হয় না। আপনি দেখেন, পৃথিবীর অনেক মানুষ, এখনো দেখবেন কি, এমন অনেক মানুষ আছে যে আপনি কি করতেছেন না করতেছেন আপনার কিছু যায় আসে না। ও সকালবেলা কাঁধে করে নিয়ে হ্যাঁ। খেতে যাচ্ছে, হাল চাষ করতেছে, দিন শেষে ওর বাড়ি, ওর গোলা ভরা ধান ফুল, ও খুশি। ও আপনি কি করেন ওর কিছু যাই আসে না। সো এইটা ট্রু হ্যাপিনেস ভাই। নষ্ট হয় হলে কাদের? হ্যাপিনেস নষ্ট হচ্ছে যে আপনার দেখে জ্বলতেছে, বা আপনার সাথে নিজেকে কম্পেয়ার করতে চাচ্ছে কিন্তু কোনোভাবেই পারতাছে না। সো ওইটা তো ওর দোষ, ওইটা আপনার দোষ না। ওটা সম্পূর্ণ ওর দোষ, কারণ ও স্যাটিসফাইড না নিজের লাইফ নিয়ে। তো এইখানে যদি আমি বলি, এইখানে যদি আমি সহজভাবে বলি, এখানে আসলে আহ, ধর্মীয় জ্ঞানটা অনেক বেশি কাজে লাগে। এখানে ধর্মীয় নলেজটা অনেক আচ্ছা। বেশি কাজে লাগে, যে আপনি নিজেকে স্যাটিসফাইড করবেন কিভাবে। কারণ সবাইকে আল্লাহ তো সবকিছুর জন্য তৈরি করে নাই, আপনি চাইলে ওইটা হবেন কিভাবে। আমি বুঝছেন রিসেন্টলি একটা পডকাস্ট দেখছিলাম। রাজ শর্মানির পডকাস্ট দেখেন হুম কিনা হুম আমি হুম জানি না, হুম হুম ইন্ডিয়ান হুম রাজশার মানি। ওয়ান অফ দ্য বিগেস্ট পডকাস্টার নাও। সো ওর ওই জায়গায় আহ, একজন গেস্ট আসছে, নাম হইলো সাইমন সিনেক। লাইক আই এম অলসো বিগ হুম ফ্যান হুম অফ হিম। ওর বইও আমি পড়ছি, একটা স্টার্ট উইথ হোয়াই, বইটা আমার খুব ভালো লাগছে। সো ওই জায়গায় ওকে ওই কথা জিজ্ঞাসা করা হয়েছিল যে বর্তমান সময় পোলাপান খুব তুলনা হুম করে, হুম খুবই বেশি তুলনা করে। সো আমিও খুব রিলস রিলস না তো, একটা লং ক্লিপস গুলো আছে না, ওইটাই দেখছি। আমি একটু অবাক যে আসলে তো মানে অ্যাকচুয়ালি কি হইতে পারে, উনি কি অ্যান্সার দিবে, আমার একটু ইন্টারেস্ট জাগলো, দেন আমি দেখলাম। সো উনি কিছু কথা বলছে, আমার এটা ভালো লাগছে। সেটা হলো যে যে রাজ, তুমি চিন্তা করো যে বাইরে এমন কোনো ছেলে নাই যে তোমার চেয়ে বেশি দেখতে সুন্দর। কয় হ্যাঁ অবশ্যই আছে। কয় আরো কোনো পডকাস্টার নাই যে তোমার চেয়ে ভালো পডকাস্ট মেক করতেছে, ওর আরো বেশি অডিয়েন্স আছে। কয় হ্যাঁ অবশ্যই আছে। কয় এমন কোনো লোক ছেলেপেলে নাই যে তোমার চেয়েও বেশি কামাইতেছে। কয় হ্যাঁ অনেকেই আছে কামাইতেছে।
তো প্রবলেমটা কোথায়? অ্যাকচুয়ালি আমরা তুলনা করব কেন? আমি যদি তুলনা নাই করি, আমি যদি আমার কাজ করি, তাহলে ও জিতবে, আমিও এটাই জিতবো। তো, এটাই তো আপনি কেন করবেন? কৃষক যে খাচ্ছে, আমি বললাম যে গোলা ভরা ধান নিয়েও খুশি, ও আপনারা দেখতেছেন, আপনি কেন দেখবেন ভাই? এইটাই তো মানে সেম এই জিনিসটা আমারও, যে ভাই তুমি এইটা চিন্তা করো যে আমি শুক্রবারে যে লোকটা ছিলাম, শনিবারে কি সেম লোকটা আছে কিনা? আমি যদি সেম লোক থাকি, তাহলে নিজেকে প্রশ্ন করো, তা আমি গ্রো কেন করলাম না? আমি শুক্রবারে যে লোকটা ছিলাম, আজকে শনিবারে সেম লোকটা কেন? আমি কেন গ্রো করি নাই? আমার প্রবলেমগুলো কি? আপনি যদি ডেলি গ্রো করেন, আপনার মেন কম্পিটিটর হবে আপনি নিজে। আমরা নিজের কম্পিটিটর আমরা নিজেরাই। এন্ড এটা যদি নিজেরা খেয়াল না করেন আর চিন্তা করেন, ওই যে ভুবন বামরে হ্যাঁ চেনেন, হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান লাইক ফানি ভিডিও হ্যাঁ হ্যাঁ বানায় হ্যাঁ। মেবি। হ্যাঁ, তো ভুবন বাম একটা কথা বলছে যে তুমি যদি নিজের থালি থুইয়া অন্যের থালির খাবার দেখবা যাও, যে ওর থালির মধ্যে তো মাস্ত অনেক কিছু তো আছে, তোমার নিজের থালির খানা গায়েব হয়ে যাবো ভাই। বুঝছো? এর লিগা যারা আছেন, আমি জিনিসটা একটু হার্ড ভাবে বললাম। সো এইটা ট্রু, এ- যে আপনার থালিতে কি আছে ভাই, ওইটা দেখেন, ওইটাকে যত্ন করেন, আরো গ্রো করেন। অন্যের থালিতে কি আছে এটা দেখেন না। লাইক আমিও ভিডিও এডিট করি, আমি যদি আমি ভাইয়েরটা দেখি যে আরে সৌরভ ভাই তো অনেক বেশি এডিট করতেছে, অনেক ভালো এডিট করতেছে, অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতেছে, ভাই ওইটা তো দেখলে আমার চলবে না। আমি কতটুকু গ্রো করতেছি ওনাকে দেখে, এইটা ম্যাটার করে। যে আমি, হ্যাঁ ভাইয়া তো ভালো এডিট পারে, আমি কেমন এডিট পারবো, ওনার কোনো টিউটোরিয়াল আছে, আমি ওইটা খুঁজে হ্যাঁ, বার করি, আমি ওইটা দেখি, আমি গ্রো করি। ভাই তুলনা করার থেকে যদি চিন্তা করো কিভাবে গ্রো করবা, তাহলে কিন্তু ভাই বাঙালি ভাই এটা করবে না, আরো বেটার করবা লাইফে। বাঙালি এটা করবে না। বাঙালি আপনার বান মারবে, বান মারার পর দেখবেন সকালবেলা আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন। So, বাঙালি যাই হোক, আল্লাহ মাফ করুক। এটা খুবই বাজে বিষয় ভাই, ভাই, মানে এটা একটু লিমিট ক্রস হয়ে যায়, মানে অনেকটা বেশি লিমিট ভাই, ক্রস হয়ে যায়। ভাই বর্তমানে এটা আরো বেশি বাড়ছে আর কি, কেউ কিছু করলেই পরে খাইছি, পরে খাইছি। তো একটা যাই হোক, রিচুয়াল হয়ে গেছে, আমরা বুঝছেন? আশা রিচুয়াল, করি এটা এটা ঠিক একটা রিচুয়াল হয়ে গেছে যে ও ও উঠছে মানে ওরে খাইছি, কিচ্ছু না, ওর দেখে জ্বলতাছি তার মানে ওরে আমি খাইছি, ওরেও জ্বালাম, এই হলো বিষয়। ওকে, আপনারা যারা আছেন এটা অবশ্যই খেয়াল রাখেন। সো একটা জিনিস হলো কি, যে বর্তমানে সব স্কিলের লোকজন বাড়তেছে, আমি হুম দেখতেছি। হুম লাইক ডিজিটাল মার্কেটিং এর প্রায় অনেকটা এআই রিপ্লেস করে দিছে, তারপরও ডিজিটাল মার্কেটিং অনেক শিখতেছে, কারণ ডিজিটাল মার্কেটিং এ অনেক ছোট ছোট এরিয়া আছে যেগুলো অ্যাকচুয়ালি কাজে হুম লাগবে হুম হুম। ইন ফিউচারে, যেটা আমি বিলিভ করি। শিখতেছে, কেউ এখনো গ্রাফিক্স ডিজাইন শিখতেছে। গ্রাফিক্স ডিজাইন আমি মনে করি শেখা দরকার সবাই। সবাই ভাবে যে এআই রিপ্লেস করে দেবে ফুল, ভাই এআই পুরোপুরি আপনাকে রিপ্লেস করবে না। আপনারা ওইটা শেখেন, কারণ চাহিদা আছে, অনেক আছে। আমি সোজা কথা বলি, আমি এমনও লাইক নীল নাফিস ভাইয়ার কথা চিন্তা করেন। নীল নাফিস ভাই কি ভাই এআই ইউজ করা জানে না? আপনারা কি এটা বিশ্বাস করেন? উনি আমাদের চেয়েও ভালো ইউজ করা জানে, ওনার অটোমেশন করা আছে। তাইলে উনি কেন কন্টেন্ট রাইটার খুঁজতেছে? এটা আমাকে জবাব দেন। এই জায়গায় আমি একটা কথা বলি, হ্যাঁ, উনি কেন? সেটা হচ্ছে যে যারা ভাবে যে এআই খেয়ে দিবে, আমি একটা এই ক্রিয়েটিভ সেক্টর গুলাতে দেখেন, আমরা যখন ক্রিয়েটিভ হ্যাঁ, সেক্টর কোনো একটা বিষয় নিয়ে কাজ করি, সেটার পিছনে থাকি স্টোরি, সেটার স্টোরির পিছনে থাকে ভিজুয়াল। আপনি যখন কোনো এআই দিয়েও কাজ নামাবেন, ওরে বলে দিতে হবে যে ভাই এইটা হলে এই স্টোরি এইভাবে যাবে, ভিজুয়ালগুলো আমি এইভাবে চিন্তা করতেছি, ও সর্বোচ্চ এটাকে ইমপ্রুভ করে একটা ভিজুয়ালের রূপ দিতে পারবে, এটার ক্ষমতা। এখন এই যে ব্যাক এন্ডে চিন্তা করা, এটার হুম, ক্ষমতাই তো আর নাই। এখন আমরা বলতেছি আমরা এজিআই যুগে চলে এক্স্যাক্টলি। যাচ্ছি, এজিআইরেও তো ভাই তুই প্রম দিবি, তাই না? এজিআইটা নিজে নিজে করবে না, নিজে নিজে করবে হচ্ছে আমি একটা প্রম দেওয়ার পরে ও এর পরের গুলো হচ্ছে নিজে নিজে করবে, তাই না? এখন আমার হুম, গ্রাফিক ডিজাইন শিখুক, গ্রাফিক ডিজাইনের মার্কেট কমে যাচ্ছে, এটা ট্রু। এর রিজন হচ্ছে বেসিক কাজগুলো এআই করে ফেলতে পারতেছে। কারণ একদম ক্লায়েন্টের যেমন ক্লড হ্যাঁ, এটা আসছে, অবশ্যই। ক্লডে বললে আমি যেমন আমি আজকে একটা ভিডিও বানাইলাম যে আমার একটা শিট দরকার ছিল, এক্সাম শিট। ওটা নিয়ে আমি জাস্ট ওরে চ্যাটজিপিটি থেকে বললাম যে এই বিষয়গুলো আমার ইয়েতে থাকবে, তুমি এই অনুযায়ী একটা ডিজাইন করে দাও। ক্লড আমার 2 মিনিটে বানিয়ে দিচ্ছে। এখন এগুলো তো বেসিক জিনিস। এখন এই বেসিক জিনিসগুলাকে অল্প সময় বানায় ফেলা যাচ্ছে। হার্ড যেগুলা যেগুলা যেমন ফটো ম্যানিপুলেশন,
আমার অনেক কিছু মিলে আপনি জান না আপনার জীবন বের করে ফেলবে। ও দেখবেন যে আপনার নাক দিছে আকাশে, চোখ দিছে আসমানে। তো এআই এখনো ওই লেভেলে পারফেক্ট না। সর্বোচ্চ কি হইতে পারে যে আপনি একটা সুন্দর একটা ইমেজ বানাইতে পারেন, ওইটার উপরে আরো ঘষা মাজা করে এরপরে আপনার ক্রিয়েটিভিটিটা একটা জোস একটা আউটপুট বের করে ফেলতে পারেন। সো এইটা হচ্ছে রিয়েলিটি। সো এআই ওই জায়গায় যায় নাই যে আপনার ইন্ডাস্ট্রি খাবে যদি আপনি বেস্ট হন, কিন্তু এআই আপনাকে কনজিউম করতে হবে, এআই আপনার শিখতে হবে। কারণ একজন ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে বলি, ক্লায়েন্টের এত টাইম নাই সে বসে বসে সারাদিন আপনার ওই এআই নিয়ে নিজের ডিজাইন বানাবে। সে কি করবে, সে চিন্তা করবে যে হচ্ছে কাউরে দিয়ে দেয়, অল্প টাইমে আমাকে বের করে দিই এই টাইমটা। সো না, না, আপনাকে এর জন্য অবশ্যই, হায়ার অবশ্যই। করবে। সো আপনার এইটা ওই এইটা এই অবশ্যই। যে খালেদ ফারহান ভাই ওই দিন একটা ভিডিও বানাইছিল যে একজন ক্লায়েন্টের কাজ সে ক্লোড দিয়ে হচ্ছে লাইভ করতে করতে সে একটা ওয়েবসাইট নামিয়ে ফেলছে। তো এখন ওয়েবসাইটটা কিন্তু ক্লায়েন্টের থেকে কিনে নিছে, ক্লায়েন্টের তো ওই টাইম নাই। ক্লায়েন্ট বলছে আমার আর্জেন্ট লাগবে, এখন তুমি আর্জেন্টের মধ্যে কি সলিউশন দিতে পারছো সেটা দেখবেন। ওয়ার্ল্ডের যত বড় বড় যত কোম্পানি আছে ভাই, সবাই ভিডিও এডিটিং সার্ভিস বেছে, এরপর গ্রাফিক ডিজাইন বেছে, এমন না সবাই প্রবলেম সলিউশনে বেছে, সবাই প্রবলেমের সলিউশন বেচতেছে। আপনি এইটা তো। কতটুকু প্রবলেম সলভ করতে পারেন সেটা ম্যাটার করে। আপনি এখানে ম্যাটারই করে না যে ওই যে বললো না, আমি ওই দিন জঙ্কার মাহমুদ ভাইয়ের ভিডিও একটা দেখতেছিলাম, সে বলতেছিল যে যেই 10টা জব এই রিপ্লেস হবে না, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে প্রবলেম সলভিং। কারণ প্রবলেম সলভিং এমন একটা জিনিস যেটা আমি ছাড়া আপনি ছাড়া সম্ভবই না। এআই যারা বানাইতেছে এর তো অনেক প্রবলেম আছে, এগুলো সলভ করতেছে কি মানুষই তো বসে বসে সলভ করতে, এই তো সলভ করতেছে না। মানুষই তো করতেছে। এই হচ্ছে ওভারঅল স্টোরি, যে আপনি ভাবতেছেন এই আপনার জীবন খেয়ে ফেলবে, এইগুলা কিছু না। আপনাকে আমি বারবার বলি যে এআই আসাতেই ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি এই পর্যন্ত আসছে। যে ভিডিওর জন্য আমরা $10 চার্জ করতাম সেটার জন্য এখন $50 চার্জ করতে পারি, জাস্ট ফর এআই। এআই যদি না আসতো আমরা কিচ্ছু করতে পারতাম না এখানে। হ্যাঁ, কারণ এআই আসাতেই তো ভিজুয়াল এত ইমপ্রুভ হয়েছে, এআই আসাতেই তো এত অ্যাডভান্স কাজ বের হয়েছে, এআই আসাতেই ক্লায়েন্ট বুঝতে যে না না, আমাকে এই প্রথম 3 সেকেন্ডের মধ্যে সবাই হুক করতে হবে, 10 সেকেন্ডের মধ্যে আমার কন্টেন্ট দেখাইতে হবে, 30 সেকেন্ডের মধ্যে এমন কিছু করে ফেলতে হবে যাতে আমার মেসেজ ক্লিয়ার হয়ে যায়। তো এআই আসাতেই এত কিছু আসছে। এখন এআই যদি এখানে নাই আসতো, আমার ভিজুয়াল না, আসতো না, আমার ওই ভিডিও এডিটিং ওই কাট আর ট্রানজিশনের মধ্যেই পড়ে থাকতো, তো আমার সারাদিন ভরে একটা ভিডিও এডিট করতাম, $500 নিয়ে চলে আসতো আলহামদুলিল্লাহ। সো এই যে এই রেভলিউশনটা হয়েছে মূলত এর জন্য। মানে আমরা অ্যাকচুয়ালি যারা বাংলাদেশের লোকজন আছি, ধরেন আমরা কোনো একটা নতুন স্কিল শেখা স্টার্ট হুম। করতেছি, এই যে শেখার মধ্যে টপ যে 5টা কমন মিস্টেক আমরা করি সেগুলো অ্যাকচুয়ালি কি, যে আপনি প্রায় দেখতেছেন আপনার স্টুডেন্টের ভিতরেও দেখতেছেন, অ্যান্ড আপনার লাইফে আরো বিভিন্ন যাদের সাথে কাজ করছেন ওই জায়গাও খেয়াল করছেন যে হ্যাঁ এই প্রবলেমগুলা অ্যাকচুয়ালি সবার ভিতরে কমন, সবাই করতেছে, এরা জানেও এটা প্রবলেম তারপরও অতটা খেয়াল করে না কেন? ওকে, তো 1 নাম্বার হচ্ছে কি করতে চায় সে নিজে জানে না, যে তার আসলে এই মুহূর্তে কি করা উচিত, অথবা সেই স্কিলগুলা যে শিখবে কয়েকটা জায়গা থেকে শিখবে তার আইডিয়াও থাকে না। তো এই কারণে হচ্ছে হুম। 2 দিন পরে সে আর ওইটা কন্টিনিউ করতে পারে না। 2 হচ্ছে 2 দিন শিখে 2 দিন শিখার পরে সে আলহামদুলিল্লাহ, রিজন হচ্ছে যে তার তার দ্বারা ওইটা সম্ভব হচ্ছে না। ওই যে বললাম না, মার্কেট রিসার্চ না করে, বিভিন্ন জায়গা থেকে নলেজ না নিয়ে, আগে সে কেন এটা হুম। করতেছে সেটা না বুঝে যখন আসে, স্বাভাবিকভাবেই 2 দিন পরে যখন, কারণ প্রত্যেকটা স্কিল অনেক হার্ড, আপনি যেই স্কিলেই যান না কেন কয়দিন করবেন, এরপর যদি ওইটা ছেড়ে দেন 2 দিন পরে যাবেন ভুলে। আপনি যারা দেখবেন যে গ্রাফিক ডিজাইন করে, আচ্ছা। গ্রাফিক ডিজাইন যারা করে তাদের ক্ষেত্রে দেখবেন যে কয়দিন ডিজাইন করতেছে, মাঝখানে 1 মাস বাদ দিছে, ওর একটা ডিজাইন দিবেন, ওর ডিজাইনে তখন আউটপুট দেখেন, মোটামুটি দেখার পরে বুঝবেন যে ভাই কি করছিস তুই এইটা, কিন্তু তুই তো আগে ভালো করতি। কারণ এই যে আপনি যদি এই ক্রিয়েটিভ সেক্টর গুলাতে আপনার ফ্লো ঠিক না থাকে, আপনি স্বাভাবিকভাবে ঝরে যাবেন, একদম একদম স্বাভাবিকভাবে। এটা অবশ্যই, আমি অবশ্যই। 2021 মাসে ডিজাইন করতাম, এখন ইলাস্ট্রেটর ওপেন করলে আমার অর্ধেক বলা, কিন্তু তখন তো ধামাধাম নামিয়ে দিতাম। ফটোশপ আমার কাছে এত কঠিন লাগে বর্তমানে, অনেক বেশি কঠিন লাগে। আমি আমি একটা মজার বিষয় করি, আমি নিজের থাম্বনেল গুলো আমি আফটার ইফেক্টে করি। মানুষ আফটার ইফেক্ট ভয় পায়, আমি থাম্বনেল আফটার ইফেক্টে করি। So, এত সহজ লাগে আমার কাছে, কারণ হচ্ছে আফটার ইফেক্টে আমি সারাদিন পরে থাকতেছি 24 আওয়ার। সো এই যে ফ্লো থাকার আচ্ছা। কারণে এটা আমার কাছে মনে করেন পানি ভাত হয়ে গেছে।
এরপর হচ্ছে আরেকটা, এটা একটা মজার বিষয়, সেটা হচ্ছে বাঙালি মানুষ নিজেকে অনেক বেশি আর কি জ্ঞানী মনে করে। অল্প জ্ঞানী ভয়ঙ্কর, লাইক আমরা জানি হ্যাঁ, কিভাবে জানি বলে এটা। এইটা 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 আপনি কি করতেছেন, ফেস ফেস করছেন কিনা জানি না, এটা আমি ফেস করছি। হিউজ জ্ঞানী মনে করে ভাই, আচ্ছা। আমি জানি মানে তুই কি জানিস, কিসের মেন্টর। আর কি নিজের এত বেশি জ্ঞানী মনে যাই করে হোক। যে ও জ্ঞানের ঠেলা দুদিন পর আর টিকতে পারে না। বুঝতে পারছেন? সো হুদাই। তো এটা এটা হচ্ছে, আর এটা হচ্ছে আপনার এই যে আপনার স্কুল থেকে বের হয় যারা, এরপরে হচ্ছে আপনার এই 11-12 যারা পড়ে এদের মধ্যে অনেক বেশি থাকে যে আমার মধ্যে অনেক করে ইগো কাজ করে, এই সব কারণে হচ্ছে তারা হ্যাঁ, ওইটা কন্টিনিউ করতে পারে না, ভাবে যে আরে ভাই আমি এই এত কষ্ট করে শিখবো, তো তোর থেকে শিখা দরকার না, অন্য কারো থেকে শিখে নিব, অন্য কারো কাছে গিয়ে ওই এই সেম কাজই করে। সো এইভাবে না ও একটা লুপের মধ্যে ঘুরতে থাকে, আলটিমেটলি ওর সলিউশন পায় না কিছুই। ও তো এইটাও আরেকটা কারণ হইতে পারে। আরেকটা হচ্ছে বাঙালি যারা আছে সেটা হচ্ছে অধিকাংশ অ্যাটেনশন সিকার। অ্যাটেনশন বলতে লাইক আমরা অধিকাংশ কাজ করতে চাই মানুষের অ্যাটেনশন নেওয়ার জন্য, হুম, নিজের ইমপ্রুভমেন্ট, ও নিজের ব্র্যান্ড ভ্যালু যে বাড়তেছে সেই দিকে আমাদের খবর থাকে। আচ্ছা, একটা আছে আমরা কেন করতেছি, এটা আমি প্রবলেম আপনি না? কেন কারণ করতেছি, আপনি যখন আমি আপনি করতেছি, আমাদের একটা হ্যাঁ, হ্যাঁ, পারপাস হ্যাঁ, আছে। আমরা কিন্তু অ্যাটেনশন সিকার না। লাইক আমাদের ভিউ আসুক ওকে, না আসুক এটা ম্যাটার করে না। আমাদের যদি 1000 ভিউ আসে ওইটার মধ্যেই আমরা খুঁজে এটার ভ্যালু। হ্যাঁ, এটা অবশ্যই। কিন্তু ওদের ক্ষেত্রে যেটা হয়, ওরা এর জন্য হয় না, ওরা দেয় এর জন্য যে আমি অ্যাটেনশন পাবো মানুষের, আমাকে বলবে বাই জোস, এই সে হয়েছে, ওই সে হয়েছে, এই সে হয়েছে। আমার লাস্ট কন্টেন্ট গুলাতে দেখেন সবাই 1000-2000 করে ভিউ। সো ওই যখন অ্যাটেনশনটা হুট করে পাওয়া অফ হয়ে যায়, ওর মাথা নষ্ট। এখন আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে জীবন ওইটা হবে না, কারণ ওই অ্যাটেনশন আসে না আসে এটা আমাদের কাছে ওকে, ম্যাটারই করতেছে না। আমরা করতেছি পার্সোনাল হ্যাঁ, ব্র্যান্ডিং এটা এর জন্য, এটা ঠিক। আমার ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে কিনা, আমার গ্রোথ কোন জায়গায় আসবে। কারণ আমার আপনার ভিশন হচ্ছে তো 1 বছর 2 বছর পরে, আর আমরা জানি যে এক হ্যাঁ, বছর এটা 2 বছর পরে অবশ্যই। এটা কোন জায়গায় যাবে, মোটামুটি আমাদের ফিক্স। সো এই যে আপনি তার আগে একটা নলেজ গেইন করে তারপর হচ্ছে আসছেন এখানে, আসার পরে তারপর হচ্ছে আপনি ই করতেছেন। আর এরা যখন অ্যাটেনশন সিকার যখন হবে তখন হচ্ছে ও এটাকে কন্টিনিউ করতে পারবে না, কারণ অ্যাটেনশন মানুষের সবসময় থাকে না। আপনি একটা মানুষের অ্যাটেনশন সবসময় নিতে পারবেন না। তো ও আজকে না হয় কালকে আপনাকে হুম, খারাপ এটা বলবে, অবশ্যই লাইক তো যখন খারাপ বলবে সে তখন আর নিতে পারবে না। তো এইটা হচ্ছে আরেকটা কারণ। আর লাস্ট কারণ যদি বলি সেটা হচ্ছে আপনার মানুষের মধ্যে, বাঙালি মানুষের মধ্যে ইগো প্রবলেমটা একটু বেশি। এটা হচ্ছে আমার লাস্ট কয়েকদিন আগেও ঘটছে, আমাকে একজন জাস্ট এসে একটা লাইক দিছে, থামস আপ। আমি তাকে হ্যাঁ, স্বাভাবিকভাবে আমি হচ্ছে প্রতিদিন একটা টাইম দিয়ে সবার মেসেজ চেক দিই। চেক দেওয়ার পরে এখন ওকে, বলছি ভাইয়া আপনি কিছু বলবেন। আর কারণ হচ্ছে আমাকে অনেকেই বলে নিজের প্রবলেম সলিউশনের জন্য আমাকে নক দেয় অনেকেই। সো আমি আচ্ছা, কারো সাথে যদি কথা বলতে মন চায় তাহলে আমি কথা বলি কতক্ষণ, তার কার কি প্রবলেম আছে সে শুনি। তো দৈনিক একটা টাইম আমি এটা দিই। থামস আমি বলছি ভাইয়া কিছু বলবেন। এখন বলার পরে ও আমাকে বলতে, ভাইয়া আপনি কি কোর্স করান আর কি, এমন টাইপের আর কি। আরে ভাইয়া আপনি আসলে আসলে ভাইয়া আপনি কি কোর্স করান আর কি, এই টাইপের জিনিসটা। তো এই যে শুরুতে আচ্ছা, আমার সাথে যে অ্যাপ্রোচটা হইলো সেটা কিন্তু রং, এটা একটা রং আর কি। ওর কিন্তু জরুরি শিখাটা কার দরকার, ওর, আমার না। এখন ওর অ্যাপ্রোচটা আপনার হুম, কাছে হওয়া উচিত। যেমন আপনার কাছে আমি লার্ন করতে যাবো একটা জিনিস, তখন আপনাকে আমার অ্যাপ্রোচ করার ওয়েটা কি। সো ওয়ে অফ কমিউনিকেশন যদি বলি, এটা ইগো বলা যাবে না, ওয়ে অফ কমিউনিকেশন বলতে পারি। যে আমরা ওয়ে অফ কমিউনিকেশনটা জানি না, যে একটা মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়। আমি যদি আপনার থেকে একটা জিনিস বের করে যেমন আমি আরেকটা বলছিলাম যে একটা মেল আছে রিক্সাওয়ালা থেকে, ওর ইটা কিন্তু আমি খুব সুন্দরভাবে, হুম, খুব ভালোভাবে কয়েকবার পড়ছি। কারণ করছে ওর ওয়ে অফ কমিউনিকেশনটা খুব সুন্দর। ও সুন্দরভাবে একটা মেল করছে, মেলের মধ্যে মেলটাও খুবই স্ট্রাকচারাল ওয়েতে করছে, সাথে হচ্ছে সে কি কাজ করছে ওগুলোর পেমেন্ট প্রুফ হিসেবে দিছে। সো এই যে ওর প্রতি আমার একটা ধারণা এখন অটোমেটিকলি জন্ম হয়ে গেছে যে হয়তো বড় যদি আমি আমার কোর্সে ইনরোল করে দিও ভালো করবে।
ফ্রিতে করে দিলেও ভালো হবে। হ্যাঁ একটা হ্যাঁ 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 চলে সো আসে, আমি একটা বিলিভ হ্যাঁ চলে এটা আসে। ইগো বলবো না, এটা হচ্ছে ওয়ে অফ কমিউনিকেশন বলতে পারি। যে আমরা বাঙালি ওয়ে অফ কমিউনিকেশনে অনেক বেশি বাজেভাবে খারাপ, মানুষকে আমরা অ্যাপ্রোচ খুবই বাজে, করতেই এটা পারি না আমিও মানি ভাই, আমাদের কমিউনিকেশন স্কিল অনেক বাজে। আর কি। এখন ও ও এই যে ওর যে কথা বলে স্ট্রাকচার, ভাই আমি করবো না আমি করবো না, এখন এরপরে কি আমি রিপ্লাই করবো? স্বাভাবিকভাবে আমি করবো না। ওর প্রবলেমের সলিউশনও আমি দিব না। তার মানে কি ও আলটিমেটলি কিন্তু অবশ্যই। নিজেও লস হইলো, ও আরো 10 জনের কাছ থেকেও কিন্তু এইভাবে রিজেক্ট হয়ে আসবে। তখন আমি আর ডিরেক্ট বলে দিছি যে ভাই আপনার আসলে ইন্ডাস্ট্রিতে এসে আপনি কিছু করতে পারবেন না, আপনি এটা ছেড়ে দেন। কারণ আপনার মধ্যে এই প্রবলেমগুলো আছে, আপনার কমিউনিকেশনে এইগুলো প্রবলেম, এইগুলো সলভ করে তারপর হচ্ছে আপনি এই ইন্ডাস্ট্রিতে আইসেন। আমি ওই কোট করে বলে দিয়েছি আপনার মধ্যে এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো সলভ করে তারপর আবার নক দিন, তখন আমি আপনাকে সলিউশন দিব। সো এই জিনিসটা যে এই পাঁচটা যদি ইমপ্রুভ করি না, তাহলে আমরা মনে হয় যে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবো। কারণ মূল প্রবলেম এগুলাই না না আর কি, ঘুরে ফিরে মেন প্রবলেম এগুলাই আমাদের বাংলাদেশের সবার ক্ষেত্রে, এগুলাই। এইটা মানে, এটা আমিও মানে, এটা আসলে আমরা অনেক বেশি ইগোতে নিয়ে নিই। অ্যান্ড আমরা সবাইরে বুঝছেন, আমরা এইভাবে দেখি যে আমরা খুব অন্যকে ছোট করতে মনে হয় খুব হুম ভালোবাসি। হুম আমার হুম কাছে কি জানি ফিল হয়, মানে আমাদের একটা স্বভাব আছে যে আমরা নিজেকে জ্ঞানী শো করার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি একটা জিনিস বিলিভ করি, যেটা আমি রিসেন্টলি রাজ শর্মানি পডকাস্ট দেখে আমি শিখছি, সেটা হলো যে তুমি যদি ভালো প্রোডাক্ট মেক করতে পারো, এইটা এখনকার দিনে আর ওরকম কাজে আসে না। বাট তুমি যদি ভালো ডিস্ট্রিবিউট করতে পারো, লাইক মনে করেন যে আমি একটা প্রোডাক্ট মেক করছি, ধরলাম কফি, যেহেতু আমার এই জায়গায় কফি আছে, ধরলাম কফি, আমি কফি মেক করছি, ভালোভাবে প্যাকেজিং করছি, বাট আমি ডিস্ট্রিবিউট ভালোভাবে করতে পারি না, তাহলে কিন্তু ভাই এটা বেশি দিন টিকবে না। ঠিক হুম। আছে? সো ওই দিক থেকে পরে আমি পাকিস্তানে একটা ইউটিউবের ভিডিও দেখছিলাম, ও অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতেছিল যে রাজ শর্মানি পার্সোনাল ব্র্যান্ডিং কেন এত বড়, ওর কন্টেন্ট কেন আমরা এত দেখতেছি, এত বারবার কেন সামনে আসতেছে। ওই জায়গা থেকে যখন এক্সপ্লেন করছে, তখন আমি বুঝতে পারলাম যে, আমি শুনলাম আর কি, রাজ শর্মানির টিম ওরা 145টা পেজ ওন করে। কিসের ও ক্যান ইউ ফেসবুক পেজ? ইমাজিন? হ্যাঁ, ফেসবুক পেজ আর ইউটিউব মিলা, ফেসবুক পেজ, এটা ইউটিউব, জানতাম না তো আমি। তারপরে ইনস্টাগ্রাম, এগুলা সব মিলা 145টা পেজ ওন করে ওর টিম। আপনি হিসাব লাগান, 145টা পেজ ধরলাম, 145টা মিডিয়া পেজ বা সব মিলা, প্রত্যেকটা পেজে ডেলি 5টা করে রিলস পোস্ট হয়। তাহলে ভাই কতগুলো পোস্ট এর করতেছে অর্থ হিসাব হচ্ছে করছেন একবার? ওদের কন্টেন্ট ওরা নিজেরাই ট্রেন করে, নো মোর অপশন আর কি। ফেসবুক অ্যালগোরিদম বলতে ওদের কাছে কিছু নাই, ওদের কন্টেন্ট ওরা নিজেরাই ভাইরাল করে, ওরা এইটাই নিজেরাই আর ট্রেন কি। করায়, ওরা নিজেরাই ফুল সবকিছু। না না না, হিউজ সো ওই হিউজ। জায়গা থেকেই ভাই বুঝছেন, আমার মতো বোল্ড আইডিয়া আসে যে ওকে, সো যেহেতু বর্তমান সময় আমরা একটা ইন্টারেস্ট মিডিয়াতে বসবাস করতেছি, এখানে এখন আপনার কত ফলোয়ার আছে এটা ম্যাটার করে না। যদি ফেসবুক রিচ দেয় ভাই, আপনার ধুমায়া রিচ দিবে। যদি ইউটিউব চায় আপনার রিচ দিবে, আপনার ধুমায়া রিচ দিবে, কেউ আটকাতে পারবে না। সো আমি চিন্তা করলাম ওকে, ওয়াই নট আমি ট্রাই করি, দেখি আমার ডিস্ট্রিবিউশন আমি বাড়াই। সো আমি আরো 2-3টা পেজ খুললাম, দেন আমার ফ্রেন্ডের হেল্প নিলাম। যখন আমি পোস্ট করে স্টার্ট করলাম ভাই, আমার যে ভিডিও ইউটিউবে প্রায় 3K 4K ভিউ আসতেছে, লাইক রিলস গুলা 1 মিনিট 1.5 মিনিটের, সেম রিলস আরেকটা চ্যানেলে ভাই সেম ভিউ আসতেছে। ওইখান থেকে ভাই আমি বুঝে গেছি যে অ্যাকচুয়ালি কন্টেন্ট ডিস্ট্রিবিউশন এখন গড। আপনি যদি কন্টেন্ট ডিস্ট্রিবিউট ভালোভাবে করতে পারেন ভাই, ভাইরাল হওয়া লাগবে না, বাংলাদেশের সব মানুষ আপনার ভিডিও দেখবো, যদি খালি আপনি কন্টেন্ট ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারেন। সো যারা অ্যাকচুয়ালি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করেন, তাদেরকে আমি জাস্ট এইটুকু বলবো যে ডিস্ট্রিবিউশন ইজ লাইক এ গড। এখনকার টাইমে আপনি যত ভালো ডিস্ট্রিবিউট করতে পারবেন ভাই, চেল। এখন হয়তো ভিউ আসবে না, আপনার 30 বা 15-20টা ভিডিও ভিউ নাই, 21 নম্বর ভিডিও বা 26 নম্বর ভিডিওতে ভাই যখন ভিউ আসা স্টার্ট করবে, তখন ধইরা নিবেন ভাই ফেসবুক আপনার আন্ডারে চলে আসছে, হুম। অ্যান্ড বুম,
আপনার ডিস্ট্রিবিউশন খুব ভালো আমি হবে। সো আমি এটা ট্রাই করতে আমি পারেন। একটা আমি প্ল্যান করতেছি, সেটা হচ্ছে আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রিলসের একটা আপনার এই বুদ্ধিতেই করার ট্রাই করতেছি। সেটা হচ্ছে আমি প্রায় 30 থেকে 40টা রিলস রেডি করতেছি, যেগুলোতে আমি ক্লাসে কথা বলছি, তো ওই টাইপের স্টাইলেই, হুম। বা বিভিন্ন পডকাস্টে কথা বলতেছি এগুলা। তো এরপরে কি করব, ডেইলি একটা করে টানা 40 দিন দেখবো কি হয়। হ্যাঁ, আর কি ছাড়তে নতুন পারেন পেজ ভাই, থেকে খুব ভালো লাইক এটা প্ল্যান করতেছি। আর কি রিলস গুলো এডিট হচ্ছে একটা একটা করে, ওগুলো আমি ছাড়তেছি আমার পেজ আইডি থেকে, অ্যাকাউন্ট থেকে ছাড়তেছি, ইউটিউব থেকে ছাড়তেছি, ওগুলো চলুক, ওগুলো ইচ্ছাও, কিন্তু ওইটা আলাদা। তো টানা ছাড়া শুরু করব, না, না, তো না। এটা দেখবো যে আসলে কি হয়, জিনিসটা আসলে ঘটনা কি। তো একটু একটু এইটা অবশ্যই ভাই, অবশ্যই। দেখা যাক কি হয় ওইটা। ট্রাই করেন, ভালো রেজাল্ট পাবেন। আমি সিওর ভালো রেজাল্ট পাবেন। কারণ যেহেতু আমি ভাই, আপনি এটা বিলিভ করেন, আমার মতো একটা পোলা যে জীবনও পডকাস্ট মেকই করে নাই। আমি হয়তো অ্যাজ এ ভিডিও এডিটর আমি কাজ করছি, ব্র্যাক ইউনিভার্সিটিতে কাজ করছি, ভালো ভালো কিছু লোকের সাথেও কাজ করছি আমি, বাট আমি কন্টেন্ট মেক করি নাই। এখন আমি হুট করে পডকাস্ট মেক করতেছি, এত 1.5 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিও। ভাই, এই 1.5 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিওর ভিতরে ওই যে 3-4 হাজার লোকজন যে দেখতেছে আইসা, এক একজন 5 মিনিট 10 মিনিট 20 মিনিট করে আর এটা হচ্ছে হিউজ। অ্যাকচুয়ালি খবর পাইতেছে কেমন। হ্যাঁ, সো ওইটা ঠিক আর কি। যাই হোক, আমরা এতটুকু না যাই, হ্যাঁ, আমরা হ্যাঁ, অন্য হ্যাঁ, দিন হ্যাঁ, হয়তো টাইম পাইলে অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো। ওইটা হ্যাঁ, অনেক বড় হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, এরিয়া। ইনশাল্লাহ। ওকে, সো আমি মনে করি, বুঝছেন, বাংলাদেশে এডিটর তো আছে, আমরা স্কিলও শিখলাম, সবকিছু মানে সব স্কিলের লোক আমরা আছি। সো বাট যদি একটা জিনিস চিন্তা করেন, অ্যাজ এ এডিটর ধরলাম, আমি আমি ভাই অ্যাজ এ নতুন এডিটিং শিখছি, আমার অত ভালো পোর্টফোলিও নাই, আমি হয়তো নিজের 2-3টা ভিডিও এডিট করছি বা আরও কয়েকজনের 2-1টা ভিডিও এডিট করছি, অত আমার এক্সপিরিয়েন্স নাই। বাট আমার ক্লায়েন্ট হান্টিং করা দরকার, আমি ক্লায়েন্ট অ্যাপ্রোচ করতে চাই। তো সেক্ষেত্রে আপনি আমাকে কীরকম একটা রোড ম্যাপ দিবেন যে হ্যাঁ মুন্না ভাই, আপনি এরকম থেকে এরকম করতে পারেন। মানে প্রশ্নটা আমি আবারও বলি, সেটা হলো বুঝছি ভাই, একজন আমি নতুন সমস্যা নাই, ভিডিও এডিটর হিসাবে। আমি বুঝতে পারছি ওকে, আপনার ওকে, ওকে, ওকে। কোয়েশ্চেনটা। আমি এটা খুব সহজ একটা ওকে। ওয়ে বলে দিই, একদম সহজ। আর কি হুম। খুব শিওর। সহজে ভালো মানের ক্লায়েন্ট পেয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে তার এডিটিং কোয়ালিটি ভালো হইতে হবে। কারণ বর্তমানে আপনি যদি আচ্ছা। ক্লায়েন্ট পেতে চান, নর্মাল এডিট দিয়ে ক্লায়েন্ট পাবেন না, এটা মনে রাখেন। ভালো ক্লায়েন্ট, এটা হচ্ছে হার্শ ওকে। রিয়েলিটি। আপনার স্টোরি টেলিং, আপনার ভিজুয়াল প্রেজেন্টেশন ভালো হইতে হবে, মাস্ট। এটা একটা অনেকটা বাধ্য, যে হুম। আপনি এটা না করলে আপনার হবে না। প্রথমে এই স্কিলটা অর্জন করতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশে এখন অনেক ভালো ভালো কমিউনিটি, ভিডিও এডিটিং কমিউনিটি, অ্যান্ড ওকে। ওই প্রত্যেকটা কমিউনিটিতে খুব ভালো ভালো ফাউন্ডার, ফাউন্ডার, কর্পোরেট অফিসের অনেক লোক, পাশাপাশি হচ্ছে এজেন্সির হিউজ ফাউন্ডাররা বইসা থাকে এডিটর নেওয়ার জন্য। আপনি জাস্ট ওইখানে আচ্ছা। গিয়ে আপনার যে কাজটা, বিফোর আফটার একটা সুন্দরভাবে প্রেজেন্টেশন বানাবেন, পোস্ট করবেন। ক্লায়েন্ট যদি না পান, পরের দিন আমার এসে গালি দিন। ওকে। অ্যান্ড ওইখান থেকে ইনশাল্লাহ আপনার আমরা কাছে ট্রাই যে করবো। অফার যাবে, আপনার কাছে যে অফার যাবে, হুম। সেটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনার কাছে 10টা গেলে আপনি প্রাইস নিয়ে ডিসকাস করে খুব ভালো অ্যামাউন্ট অফ মানি ওখান থেকে নিতে পারবেন, যদি আপনার কাজ ভালো হয়। ওকে। হয়তোবা এখন এইখানে একটা কথা, যে পোর্টফোলিও নাই, তাই না? তো পোর্টফোলিও যাদের নাই, তাদের ক্ষেত্রে হুম। ছোট্ট একটা কাজ করবেন, যে আপনি আরো বলবেন যে আমি জাস্ট আপনাকে 10 সেকেন্ডের একটা এই প্রজেক্টেরই, যে প্রজেক্ট আপনি করাতে চাচ্ছেন, এইটারই শুরু 10 সেকেন্ড করে আপনাকে দেখাচ্ছি, দেখেন পছন্দ হয় কিনা। যদি পছন্দ হয়, তাহলে আপনার কাছে কাজটা কন্টিনিউ করেন, হুম। আমাকে 50% অ্যাডভান্স করে দেন, আমি কাজটা করে দিই। সো আমি আপনাকে বলি আচ্ছা, নাই যে উইদাউট ডেমো গ্রুপ দিতে গুলা লাইক। শুরুতেই, হ্যাঁ, হ্যাঁ, বাট হ্যাঁ। বর্তমানে ডেমো বানানো খুবই খুবই আবশ্যক। রিজন হচ্ছে, বাঙালি অনেক বেশি পোর্টফোলিও চুরি করে। ভাই, আমার কোশ্চেন আছে এই জায়গায়। আমি আবরাল ভাইয়াকেও বলছিলাম এটা, আমি যে ভাই, আমি একটা জিনিস শুনছি বা আমিও ফেস করছি যে অনেকে নিজের পোর্টফোলিওতে অন্যের ভিডিও ইউজ করতেছে, মানে ফেক পোর্টফোলিও দিতেছে। এটা কি আপনার সাথে হ্যাঁ, এটা হয়েছে নাকি? বা এটা হবেই। প্রত্যেকটা আপনার যতগুলা ফাউন্ডার আছে জিগান, সবগুলোর সাথে সেম ঘটনা ঘটছে। ইভেন তো আপনার ওই Shit. দিন কি জানি বলে, তৌফিক একটা ভিডিও শেয়ার করছিল ওই দিন। তৌফিক বলতেছে যে হুম। একজনকে হায়ার করছে, ও অফিসে হায়ার করছে, ওর পোর্টফোলিও খুব পছন্দ করছে এবং অফিসে আসছে।
আসার পরে ওরে কাজ দিচ্ছে যে ভাই তুমি এটা করো, করার পরে ও দেখি কিছুই হয় নাই। কি রে ভাই কিছু হয় নাই? আমি বলতো ব্রো তোমার কি সমস্যা? তো অন বলতেছে ভাই আমি আমি তোমার এটা কি কি সমস্যা, কি করবো, কি ঠিক করবো? পরে বলে যে এটা তো কিছুই হয় নাই। পরে বলতেছে ভাই আমি আমি নিজে করিনি, এটা আরেকজন করে দিচ্ছি। What the- তোমারে আমি হায়ার করছি ভিডিও এডিটর হিসাবে, তুমি অন্য আরেকজন থেকে করে আমার দিচ্ছ, এটা কি? হোয়াট ইজ দিস? সো এইটা ভাই বাংলাদেশে অনেক বেশি হয়। এর জন্য বাঙালির ক্ষেত্রে আমরা ডেমোটা নেওয়াটা আবশ্যক মনে করি। হ্যাঁ যেমন দেখেন আমরা ওকে। যারা যারা কাজ করতেছে নিয়মিত এত বছর যাব তার তো প্রুভেন, আপনি তো প্রুভেন না। হুম। আপনার আমি এখন বলতেছি মনে করেন আমার পোর্টফোলিও নাই, কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করেন আমার হিউজ পরিমাণ কাজ পড়ে আছে। আমি লক্ষাধিক আর কি বড় বড় চ্যানেলের কাজ লক্ষাধিক না বিষয় গেছে, আমি কি হিউজ পরিমাণ চ্যানেলে বড় বড় চ্যানেলের কাজ আমি দেখাই দিতে পারবো, এইটা আমার কাজ, ওইটা আমার কাজ, ওইটা আমার কাজ, চ্যানেলে শুদ্ধা দিয়ে দিতে পারবো। তো এখন আমাদের ক্ষেত্রে ওইটা ম্যাটারই করবে না, কারণ ওকে। হচ্ছে আমাদের হিউজ পরিমাণ কাজ অলরেডি আছে সোশ্যাল মিডিয়াতে, সারাদিন আপনি দেখতেছেন। তো এই জিনিসটা যদি আপনি আমার সাথে কম্পেয়ার করতে চান তাহলে তো আপনার তো ঝামেলা, আপনি তো নতুন। সেক্ষেত্রে কি আপনাকে এই জায়গাটা একটু প্রুভ করাটা খুব জরুরি, যে আপনি আসছেন, আসার পরে নিজেকে একটু প্রুভ করেন। সেক্ষেত্রে আপনি বললাম 10 থেকে 15 সেকেন্ড আগে একটা ডেমো করে দেন ওকে। শুরুর দিকে যখন আপনি না, 5টা প্রজেক্ট করবেন আপনার পোর্টফোলিও তো হয়ে গেল। কিন্তু বাঙালি ক্ষেত্রে বাঙালি হ্যাঁ, প্রচুর অনেক অবশ্যই বেশি অবশ্যই। চুরি করে। তো এর জন্য এই প্রবলেমটা হয়। তো আপনি শুরুর দিকেই যদি ক্লায়েন্ট পাইতে চান সহজ হয়, আপনি স্কিলটা ভালো করে আগে বাড়ান, বাড়ানোর পরে একটা আপনি একটা বিফোর আফটার নিজে রিভিউ করেন, অথবা আপনি দেখেন ইউটিউবে গেলে অনেক পরিমাণ দেখবেন যে আছে ইনফ্লুয়েন্সার আছে যারা হচ্ছে র ফুটেজ দিয়ে দেয়, এটা তো অনেকেই জানে না। আচ্ছা, তবে আরেকটা জিনিস হলো কি ভাই, এই যে যখন আমরা ক্লায়েন্ট অ্যাপ্রোচ করি এর ভিতরে অ্যাকচুয়ালি ভুলগুলো মানে কোন ভুলগুলো আমরা সবচেয়ে বেশি করি? যখন আমি মনে হয় কোনো ক্লায়েন্টের কাছে যাইতেছি, সবচাইতে কমন ভুলগুলো কেমন থাকে যেটা আমরা ম্যাক্সিমাম টাইম করে থাকি? সব থেকে বড় ভুল যেটা করি ক্লায়েন্ট ইয়ের ক্ষেত্রে, এটা খুব ভালো কোয়েশ্চেন করছেন আপনি। এটা আমরা আসলে সব সময় করি ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে। আমরা সব থেকে বড় ভুল করি হচ্ছে আমরা খোঁজার ক্ষেত্রে বলতে হচ্ছে খোঁজার ক্ষেত্রে একটা ভুল করি, ক্লায়েন্ট আনার পর আবার ভুল করি। বুঝতে পারছেন? খোঁজার ক্ষেত্রে ভুল আচ্ছা। করেছে ক্লায়েন্টের প্রপার ওয়েতে অ্যাপ্রোচ করি না। এক অ্যাপ্রোচ করি না বলতে হচ্ছে ক্লায়েন্টকে গিয়ে বলি কি ভাই এটা আমার পোর্টফোলিও, আমি এই কাজগুলো করি, আপনি চাই আমি আপনার কাজ করতে। এটা তো ওই যে বললাম না, এটা তো ওয়ে অফ কমিউনিকেশনের উপরে। তো ক্লায়েন্টের যখন বলবেন আপনি ওই যে বললাম যে আপনি একটা শর্টকাট ইউজ করেন না, আপনি তার থেকে একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে 30 সেকেন্ড এডিট করে আপনার যেটা বেস্ট আছে সেটা বেস্ট করে আপনি তার একটা ড্রাইভ করে সুন্দর একটা মেসেজ লিখে ভাইয়া আমি এই কাজগুলো করছি, আপনি একটু কাইন্ডলি চেক দেন কেমন লাগছে। সো ওকে। সুন্দরভাবে বলে ভাইয়া আসসালামু আলাইকুম আমি ভিডিও এডিটিং করি, আমি একবারে দিয়ে আপনি ডিরেক্ট আপনি কোল্ড মেলে যাওয়ার দরকার নাই। বর্তমানে কোল্ড মেলেগুলো আসলে ওইভাবে এতটা কাজ করে না, পার্সোনাল ব্র্যান্ডিং সব থেকে ভালো কাজ করে। সো এখানে এসে ওকে। আপনি যদি এইটা বলেন, ও যখন এটা দেখবে ও কাজ প্রুফ সহ দেখবে, ও যদি ওইখানে স্যাটিসফাইড হয় সাথে সাথে আপনাকে হায়ার করে নিবে। আমার কথাটা বুঝছেন? আপনি মেল টেলে যায় না, আপনি আচ্ছা। ডিরেক্ট এইভাবে যান, অ্যাপ্রোচ করেন। অথবা আপনি এখন তো সহজ হোয়াটসঅ্যাপ নাম্বারও বের করা যায়। আপনার চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার সোশ্যাল মিডিয়া থেকে বের করা কোনো ব্যাপার না। তো এটা বের করে এইভাবে অ্যাপ্রোচ করতে পারেন। অ্যান্ড আর একটা সবচেয়ে বড় প্রবলেম, এটা তো আপনার ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে প্রবলেম করি, ক্লায়েন্ট আসার পরে একটা প্রবলেম করি অনেক বড়। আর এটা অনেক অনেক এর জন্য অনেক বড় বড় ক্লায়েন্ট চলে যায়। এর রিজন হচ্ছে আচ্ছা। ক্লায়েন্টের নিড বুঝে আমরা কাজ করি না। আর কি ক্লায়েন্টের ও। নিড বুঝে কাজ করি না আমরা। ক্লায়েন্ট আসি আমি জোস এডিট করি, ফাটায় ফেলতে পারি, কিন্তু ক্লায়েন্টের সাথে যখন হুম। বসার পরে ক্লায়েন্ট বলছে ওকে আমি ফাটিয়ে দিব, এখন ক্লায়েন্ট আপনি ফাটিয়ে দিচ্ছেন ধুমায়, কিন্তু ক্লায়েন্টের ফাটানোর দরকারই নাই। ক্লায়েন্টের নিড ছিল যে প্রোডাক্টটা প্রপার হতে শো করা, আপনি ফাটাই না এডিট দেওয়ার তোর দরকারই নেই কোনো। তো এই যে এইটার কারণে ও বুঝবে যে না আপনার জন্য আপনি আর কি ওর জন্য আপনি সুইটেবল না, আপনি ভালো ক্লায়েন্ট হারিয়ে ফেললেন। সো আগে ক্লায়েন্টের সাথে যখন বসবো তখন 100% ক্লায়েন্টের নিড যেন আপনার ক্লিয়ার থাকে, ক্লায়েন্টের ভিশন আপনার ক্লিয়ার থাকে। তো এইটা অনেক বড়। এই জায়গায় হুম, হুম। বুঝছেন, না মানে এই জায়গায় আমার, সরি আমি ইন্টারাপ্ট করলাম। আহ, এই জায়গায় আমার রাফাত রাকিব ভাইয়ের কথা মনে হুম, হুম। পড়তেছে। কেন মনে পড়লো?
ভাইয়ের একটা রিসেন্ট ভিডিও দেখছিলাম, ওইখানে বলছিল যে বাইরের দেশে একটা ট্রেন্ড ছিল যে অনেক বেশি অ্যানিমেশন, অনেক বেশি হিজিবিজি ইউজ করা একটা ট্রেন্ড আছিল। অ্যান্ড উনি বললো আমিও ভয় পাইতেছিলাম যে কবে না এটা আবার আমাদের বাংলাদেশে চলে আসে। সো পরে উনি বলতেছে এটা বাংলাদেশে অলরেডি চলে আসছে। আমরা ভাবি অনেক বেশি অ্যানিমেশন, অনেক বেশি সাউন্ড, অনেক কিছু যদি থাকে, এইটা হলো প্রিমিয়াম এডিট। আর যেটা সিম্পল ভাবে ফুল স্টোরিটাকে ডাউন করে নিয়ে গেছে একদম ন্যারেটিভ ভাবে, সুন্দর করে যা যা ইম্পর্টেন্ট দেখাইছে, এর বেশি কিছু দেখায় না, ওইটা ভালো এডিট না। মানে এইটা অ্যাকচুয়ালি কি আসলে এরকম হইতেছে আমি জানি না, কারণ আমি অতটা গভীরে যাই নাই এখনো। এখন এইখানে সমস্যা হচ্ছে কি, এডিট যখন কেউ করে, এডিটের কয়েকটা থাকে, পার্সপেক্টিভ থাকে। প্রথম কথা হচ্ছে ভিডিওটার স্টোরি বিল্ড করা, সর্বপ্রথম কাজ এটা। আমাদের এই যে পডকাস্ট চলতেছে 2 ঘন্টার উপরে হয়ে গেছে, 2.5 ঘন্টা হয়ে গেছে, এটা কিন্তু ফুল যাবে না। কেন যাবে না? কারণ এখানের মধ্যে অনেকগুলা পার্ট আছে যেগুলো দরকার নাই, কিছু কথা অতিরিক্ত হয়ে গেছে। তো এই যে সবগুলা কাট টাট করে একটা স্টোরি বিল্ড করা, যাতে করে অডিয়েন্স সেটাকে কন্টিনিউ করে, এটা বুঝার ক্ষমতা সবচেয়ে বড় স্টোরি বিল্ড করা। তো আপনি একটা কাজ করবেন, একটা ভিডিওর কাজ করবেন বিশেষ করে, সেটার ক্ষেত্রে সর্বপ্রথম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্টোরি। নাম্বার 2, ভিজুয়ালাইজেশন আমরা কেন করি বা ভিজুয়াল কেন দেই, এটা একটা অর্থ যে ভিজুয়ালটা আমরা কেন দেই। ভিজুয়াল দেওয়ার অর্থ হচ্ছে মানুষের অ্যাটেনশনটা ধরে রাখা, দ্যাটস ইট। ভিজুয়াল দেওয়ার অর্থ হচ্ছে আমি মানুষের অ্যাটেনশনটা কিভাবে পুরো ভিডিওটাকে ক্যারি করব। সো এই যে এইটা আপনি আগে বুঝতে হবে যে ভিজুয়ালের উদ্দেশ্য কি। এখন এই ভিজুয়াল যদি আপনার বিরল দিয়ে সার্ভ হয়ে যায় তো আপনার বিরলই। এই ভিজুয়ালের দেওয়ার জন্য যদি আপনার অ্যানিমেশন লাগে তখন অ্যানিমেশন। সো এখন দেখেন যে আপনার এই ভিজুয়ালটা কোন আপনার ব্র্যান্ড পার্সপেক্টিভে কোনটা ক্যারি করতেছে। যদি এই ভিজুয়াল আমার নর্মাল বিরল দেওয়া হয়, এটা আমার ওইখানে কষ্ট করে জোর করে অ্যানিমেশন দোকানে কোনো দরকার নাই, ওইটা আমার মিনিমালিস্টিক ওয়েতেই সুন্দর। আমার কথাটা বুঝছেন? এখন যার ভিজুয়াল দেখুন, মনে করেন একজন দেখেন মিডিয়া চালায়, মিডিয়া নর্মাল ফেসবুক যাই এর মিডিয়া, সে ভিডিও ছাড়ে, প্রতিদিন একটা করে কন্টেন্ট ছাড়ে, কি ইরান ওয়ার যুদ্ধ হচ্ছে এগুলা নিয়ে। হ্যাঁ, এখন এগুলা তো হাইলি 3D মোশন টোশন দিয়ে দিল, এটার কোনো অর্থ আছে না, কারণ তো খালি স্টোরি শো করতে হবে অ্যাকচুয়ালি কি হইতাছে, অর্থ খালি কি হইতেছে এটা দরকার। তো এর জন্য কি, এর জন্য হচ্ছে ভিজুয়াল দরকার, বিরল দরকার। তার মানে যুদ্ধের কি হইছে এগুলা বিরল দরকার। তো এইখানে জোর করে ওই 3D আঁকার কোনো অর্থই নাই, কারণ এখন পারপাস সার্ভ যেটা করে সেইটা হলে থাকা দরকার। এখন মনে করেন আপনি একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্টের জন্য একটা ভিডিও বানাবেন, নর্মাল একটা ব্র্যান্ডের জন্য, একটা মনে করেন কি একটা মক ব্র্যান্ডই বলি, আমার কাছে একটা মক আছে, মক ব্র্যান্ডের। এখন এইটাকে আপনি 3D মোশন করে এইভাবে দেখাইলেন, কিন্তু আলটিমেটলি এইটা দিয়ে কি করে, এইটার কেন বানাইছে কোম্পানি, এই জিনিসটা আপনি সার্চ করতে পারবেন না, কিন্তু ঘুরে আমরা কিন্তু ফাটাই ফেলছেন। তাহলে কি এইটার কোনো ভ্যালু ওই ভিডিওতে নাই, আর এইটা ওই কোম্পানির কাছে পছন্দ হবে না, কারণ ওর পারপাস ওইটা সার্ভ হচ্ছে না। কিন্তু এর থেকে ভালো আপনি যদি এটা সুন্দর মতো একটা বিরল দিয়ে এটা ডিটেলটা দিয়ে স্পিড র্যাম করে দিতেন, কোম্পানি সার্ভ হয়ে গেছে, কোম্পানি খুশি। কারণ হচ্ছে ওর এইটা বিক্রি করার জন্য যে ডিটেলস গুলা দরকার ছিল ওগুলা পায়। তো এই যে আমরা যখন এই পারপাস না বুঝে এইসব কাজ করি, একটা ভিডিও কোন ভিডিওর ক্ষেত্রে কি করা লাগে সেটা না বুঝে কাজ করি, তখন হচ্ছে এই সমস্যাগুলো হয়। তো এইটাই হচ্ছে মূল প্রবলেম। এটা অবশ্যই লাইক, তবে আমি আপনার ওয়েবসাইট দেখতেছিলাম লাইক কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করছেন, তাক মাশাআল্লাহ ইটস এ গ্রেট। লাইক আপনি যে টপ অফ দ্য ব্র্যান্ড আছে ওদের সাথে কাজ করছেন, সো অনেক ভালো। লাইক আপনি অনেকটা লার্নিং হয়েছে, কারণ আমি একটু জেলাস ফিল করছি যে আমি যদি সুযোগ পেতাম তাহলে আমি অবশ্যই এক মাস করে বাংলাদেশের টপ যে ব্র্যান্ডগুলো আছে না ভাই, লাইক বাংলালিং, গ্রামীণ, তারপরে এলো মানে বড় বড় ব্র্যান্ড, ওদের সাথে কাজ করা। আমাকে বেতন দেয় কার না, জাস্ট রাখতো সাথে, কিসের জন্য? আই ওয়ান্ট টু নো মোর। আমি আরো বেশি এক্সপ্লোর করতে চাই ওদের কালচারটা কিভাবে চলতেছে, ওরা কিভাবে কি করতেছে, ওদের ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে, ওদের প্ল্যান কি, ওরা কিভাবে কি মিডিয়াটা কন্ট্রোল করতেছে। তো এটা ব্র্যান্ডের সাথে কাজ করতে গিয়ে আসলে শিখছি। আমি আগে জানতাম না, আমি ব্র্যান্ডের কাজগুলো করতে গিয়ে শিখছি আসলে ব্র্যান্ড পারপাস সার্ভ হয় কিভাবে।
এই যে এটা ওকে। দেখবেন, এর জন্য রাফায়েত ভাইয়ের কথা আর আমার কথা এক জায়গায় গিয়েই ঠেকতেছে। কারণ রাফায়েত ভাই বহুদিনে ব্র্যান্ড পারপাস সার্ভ করে আসছে। তো ব্র্যান্ড পারপাস এটা আলাদা জিনিস। আপনি যখন একটা ব্র্যান্ডের জন্য ভিডিও বানাচ্ছেন, সেটা পারপাস সম্পূর্ণ ভিন্ন হবে। ওটা ব্র্যান্ড পারপাস হবে, এটা আপনার পারপাস হবে না। ও তো আপনার এখন অনেকে বলে ভাই তাহলে মার্কেটিং করবো কেমনি, জোস ভিডিও বানিয়ে? আপনি নিজের কন্টেন্ট বানান, ফাটায় ফেলেন। ইনস্টাগ্রামে আপনি জায়াল করে দিয়ে দেখেন কয়টা ক্লায়েন্টের জন্য করা হয়, অধিকাংশ দেখবেন নিজের জন্য করা। নিজের কন্টেন্ট ওইভাবে এডিট করে ছাড়তেছে জাস্ট এটা ফর true। মার্কেটিং। তো আপনি যখন মার্কেটিং true। উদ্দেশ্য বানাবেন, তখন একটা কন্টেন্ট নেন, নিজের মতো করে বানান। নিজের কন্টেন্ট অথবা কারো কন্টেন্ট যে এমনি দিয়ে রাখছে ফুটেজ, অথবা কোন একটা পডকাস্ট, ফেসবুক বহুত পডকাস্ট আছে, অথবা কন্টেন্ট আছে, ওগুলো এখান থেকে নিয়ে কাটছাট করে নিজের মতো একটা বানান। ওইটা দিয়ে হচ্ছে মার্কেটিং করবেন। তো মার্কেটিং কখনো ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ড যদি নিড ওই রকম হয় ওইটা আলাদা বিষয়। আছে অনেক ব্র্যান্ডেরই থাকে যে আমারে ফাটাই দিবা, আমার কিছু ম্যাটার করে না, আমার অ্যানিমেশন লাগবে, ওকে ফাটাই দিই অ্যানিমেশন, আমরা ওইটা তো থাকবেই, কারণ আছে এগুলা থাকবেই। সো ওই গানে ফাটাবেন। ওরা অ্যাকচুয়ালি ওইভাবে জানে হ্যাঁ না। হ্যাঁ। সো যাই হোক, এখন আমরা তো বুঝছি। এটা তো আসলে আমরা আসলে মার্কেটিংটা এইভাবে করছি, এটা আসলে ভিডিও এডিটিং ডিমান্ড বাড়ানোর জন্যই করা হয়েছে। আর এটা কাজও হয়ে গেছে, বাংলাদেশে অনেক বেশি কাজ হয়ে গেছে, যে আসলে এটার জন্য আসলে বাংলাদেশের প্রাইসও বাড়ছে, এটা ট্রু। আমরা যে হাই চার্জ করে তবে আসতেছি এটার জন্যই হয়েছে, যে আমরা আসলে ক্লায়েন্টের সাইকোলজি নিয়ে অনেক বেশি কাজ করছি। তো কাজ করার কারণে এখন বর্তমান ক্লায়েন্ট অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, যে আসলে তার বুঝতেছে অ্যানিমেশন লাগবে, এই লাগবে, হুক লাগবে। সো এর জন্য আমরা আর কি একটু চার্জও বেশি করতে পারতেছি, ওভারঅল কাজও ভালো কোয়ালিটির কাজ করতেছি। আমরা জানি, যেহেতু পুরো শেয়ার করলেন ব্র্যান্ডের বিষয়টা, এই যে ব্র্যান্ডের কাজগুলা, এগুলা কি অ্যাকচুয়ালি ডিরেক্ট আইছে নাকি ইনডিরেক্ট আপনার কাছে আসছে? কোনটা মানে আসছে কোন ধারায়, মানে আপনি অ্যাপ্লাই করছেন এগুলা নাকি নরমালি? আমি যদি বলি ব্র্যান্ডের কাজ অধিকাংশ রিকমেন্ডেশনের মাধ্যমে আসছে। এটা খুব মজার খেলা। ও আপনি যদি একবার কোনো ব্র্যান্ডকে ওইভাবে সাপোর্ট করতে পারেন, ওই ব্র্যান্ড আরো 5টা ব্র্যান্ডের কাছে আপনাকে রিকমেন্ড করবে। মূলত ব্র্যান্ড তো রিকমেন্ড করে না, করে হচ্ছে যে আপনার সাথে কাজ করে সে, ওই ম্যানেজার। কারণ ওই ম্যানেজার সাথে আরো 10টা ব্র্যান্ডের সাথে কানেক্টেড থাকে, তো কানেকশন থাকে। সো এই রেফারাল গেমটা খুব মজার। আপনার দেখবেন যারা বাংলাদেশে বড় বড় এজেন্সি আছে, অধিকাংশ হচ্ছে রেফারাল গেম। আপনার যে $3,000 একজন ক্লায়েন্টের কাজ করতো, সেই একজন ক্লায়েন্ট আরো $20,000 কাজ দিয়ে দিছে, $20,000 5টা ক্লায়েন্ট দিয়ে দিছে। তো আর এটা করে কি হয় জানেন, এই রেফারাল গেম যেটা আছে সেটা অনেক মজার হচ্ছে, এখানে কষ্ট করে আপনার ট্রাস্ট বিল্ড করতে হয় না, যে আপনি যে অ্যাপ্রোচ করবেন, অনেক কষ্ট করবেন, কিচ্ছু করতে হয় না। কারণ ও রেফার করে দিছে, ওর কাজ দেখাই দিছে, ওর কাজ দিয়ে ও হ্যাপি, আপনার কাছে আসবে, খালি আসবেন, বলবেন আপনি ফ্রি আছেন কিনা, করার পরে প্রাইস ডিসকাশন হবে, কাজ। না না, এটা অবশ্যই অবশ্যই। সো আমার একটু বুঝছেন, মানে যেটা হলো কি, যে ভিডিও এডিটিং যদি অ্যাজ এ বিজনেস পার্সপেক্টিভ থেকে আমরা দেখি, এইটাকে আমরা অ্যাকচুয়ালি কত বড় করতে পারবো? লাইক আমার অতটা আইডিয়া নাই। আমি যতটুকু জানি যে হ্যাঁ, বড় করা যাবে, কারণ বাংলাদেশে এখন এত পরিমাণ চাহিদা আছে, মানে বিভিন্ন ছোট ছোট ক্রিয়েটর, ছোট ছোট ব্র্যান্ড বা বলতে পারেন এরা গ্রো করতেছে, এরা খুঁজতেছে ভালো এডিটর যারা স্টোরি বোঝে, ভালো মিউজিক বোঝে, যে অ্যাকচুয়ালি কিভাবে একটা ভালো ভিউয়ার যে দেখবে তাকে কিভাবে কন্ট্রোল করা যায় কিছুটা, মানে সবকিছু দিয়ে অ্যানিমেশন, মানে কারণ মেন পয়েন্ট তো এটাই থাকে যে আমি কিভাবে, যে যিনি দেখতেছে ওনাকে কিভাবে টোটাল জিনিসটা সুন্দর করে প্রেজেন্ট করব, খুব কষ্ট ছাড়া সুন্দর করে বুঝবে। সো এটা যে বিজনেস পার্সপেক্টিভ আমরা দেখি এডিটিং, তাহলে কত বড় করা যাইতে পারে বাংলাদেশে? জাস্ট বাইরে কথা বাদ দিলাম, আমি খুব শুধু বাংলাদেশে সহজভাবে একটা কথা বলে দিই, এখানে একটা কথা বলে আপনি বুঝে যাবেন এটা কত বড় হচ্ছে ভিডিও ইন্ডাস্ট্রি। আপনি লাস্ট বড় বড় কয়েকটা ব্র্যান্ডের কথাই বলি, মনে করেন গ্রামীণ ফোন, অথবা আপনার বাংলা লিঙ্ক, অথবা ধরেন হচ্ছে ওয়ালটন, অথবা বলেন প্রাণ, বিশেষ করে প্রোডাক্ট গুলাতে বলি প্রাণ, এরপর হচ্ছে RFL, এই টাইপের যে কোম্পানিগুলা, ওদের পেজে যাবেন, পেজে যাওয়ার পর একটু ঘুরবেন, দেখবেন ওরা লাস্ট 1 উইকে কয়টা স্ট্যাটিক বা ওয়েব পোস্ট করছে। দ্যাটস ইট। আচ্ছা, আই থিংক ম্যাক্সিমাম এখন মেবি হ্যাঁ, এআই ইউজ করে বিভিন্ন সব ভিডিও দেখবেন, অনেক সব কিছু। নয় এআই ভিডিও,
নয় কোনো একটি স্টোরি ভিডিও, হয়তো বা আর কি আলটিমেটলি সব ভিডিও, কথা হচ্ছে ভিডিও সব। কারণ হ্যাঁ এখন এখন আর কি এখন ভিডিও ছাড়া মানুষ ডিজাইন ভাবেও না, এমন একটা এইটা পর্যায়ে ট্রু। এসে পড়ছে যে প্রত্যেকটা ও এআই দিয়ে ভিডিও দিবে, তাও ডিজাইন দিবে না। আমার কথাটা বুঝছেন? ইভেন দো প্রাণের যদি লাস্ট কয়েকটা আপনি বিভিন্ন চিপস বা দেন, দেখেন বুস্ট মারছে, বুস্ট করছে ফেসবুকে সবগুলো এই ভিডিও। তো আপনি জাস্ট ইমাজিন করেন এটা যে ট্রু। ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি কোন জায়গায় চলে গেছে, যে ভিডিও এডিটিং বলতে ভিডিও ইন্ডাস্ট্রি, এখন ভিডিও ইন্ডাস্ট্রি তো ভিডিও এডিটরের মাধ্যমে এডিট হয়ে ভিডিওটা আসে, তাই না? তো এটাই বুঝবে যে যে ভিডিও শুধু বাংলাদেশের কথা বলতেছি, বাইরের কথা বাদই দিলাম। একটা আগে যে জায়গায় একটা ভালো মানের ওয়েবসাইটে ওয়েব যে ফ্রন্ট ওয়েব ওইটা কি বলে, ওয়েব ফ্রন্ট না, যেটা একদম শুরুর দিকে আসে। আমার তো ওয়েব ডিজাইন নিয়ে তো আইডিয়া না, কম খুব। So, ল্যান্ডিং পেজ নাকি একদম মেবি হ্যাঁ, বলেন। শুরু ল্যান্ডিং পেজের শুরুর দিকে যেটা, সেখানে অধিকাংশ জায়গায় এখন দেখবেন যে অধিকাংশ জায়গায় কোনো ডিজাইন দেয় না, ওরা ওদের একটা প্রোমো বানায়, প্রোমো দিয়ে প্রোমোটা দিয়ে রাখে। প্লাস নিচের দিকে যদি যাওয়ার সময় ওখানে দেখবেন অধিকাংশ ইয়েতে ওকে যখন ওরা প্রোডাক্টের বিষয় বিষয় ইগুলা বলতেছে, প্রোডাক্টের কিছু জায়গায় প্রোডাক্ট দেয়, কিছু জায়গায় ওইখানে ওইটা পেয়ে কে রিভিউ টিভিউ পাচ্ছে, অথবা আপনার কোন একজন ডক্টর একটাই বলতেছে ডক্টরে ওই প্রোডাক্টটা খেলে কি কি ইউজ করবে, ওই প্রোডাক্টটা দিয়ে কি হয়, এগুলা নিয়ে কথা বলতেছে। আর ওইটাকে সুন্দর করে এডিট করে ওখানে ছাড়া হয়েছে, নটে যে জাস্ট ভিডিও এমন করে কাট দিচ্ছে এমন না। আপনি ইন্টারন্যাশনাল পেজগুলাতে যান, সবগুলাতে সেম। ইভেন দো আপনার কোপা বা ফিফার যে ইগুলা, ওগুলাতে যান, ওগুলাতে দেখবেন ভিডিও দিয়ে ভরা ওয়েবসাইটে, খালি ভিডিওই দেখবেন। সো এই যে দেখেন ওয়ার্ল্ডটা কোন জায়গায় চলে আসছে, যে এখন প্রত্যেকটা কোম্পানি এইটাই ভাবতেছে যে ভিডিও দিতে হবে, ভিডিও দিতে হবে। কারণ ভিডিও ছাড়া মানুষ পোস্ট দেখে এখন মজা পায় না, মানুষের ওই টাইম নাই এখন আইসে আর কি, মানুষ লেজি এক কথা শেষ, এসে ওয়েবসাইটে ঢুকবে, পড়বে, এত বড় একটা ডিজাইন কি কি লেখছেন ওইগুলা করে না এখন। এখন মানুষ কি করতেছে, আসার পরে ভিডিও প্লে করবে, 1 মিনিটের মধ্যে আপনি সব ডিটেল ক্লিয়ার করে দিচ্ছেন, ও খুশি, আপনিও খুশি। আরেকটা জিনিস বুঝছেন, আমার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা লাগছে, আপনারা যখন সবাই মিলে মিটিং করতেছিলেন যে ইয়েতে কি বলে ফাউন্ডার মিটআপ, মেবি মিটিং, হ্যাঁ মেবি ফাউন্ডার মিটআপ আপনারা ইয়েতে করছেন, ঢাকা হ্যাঁ, ওইদিক হ্যাঁ, করা হয়েছে, যাই হোক ওইখানে সবাই টপ ভিডিও এডিটর, টপ এজেন্সি ওনার বাংলাদেশে যদি খেয়াল করে হ্যাঁ, দেখেন এভারেজ সবাই টপ 10%-এর ভিতরে আছে যদি আমি হিসাব ধরি। সো টপ 10%-এর ভিতরে আপনারা মিটিং টিটিং করলেন। সো এই যে সবাই আছে, এইখান থেকে একটা স্পেসিফিক থিং যেটা আপনি শিখছেন, আপনি লার্নিং করছেন বা এক্সপ্লোর করছেন সবার কাছ থেকে, এই টপ 1% যাদের সাথে আপনি মিট করছেন, সরি মানে টপ 10% যাদের সাথে আপনি মিট করছেন, তাদের কাছ থেকে আপনি একটা স্পেসিফিক থিং যেটা শিখছেন সেটা কি অ্যাকচুয়ালি? এক কথায় বলতে গেলে সবাই হাইলি, কি বলবো, একদম অনেক বেশি বিজনেস মাইন্ডেড। ওকে আর কি আমি এত বেশি বিজনেস মাইন্ডেড লোক আমি আগে দেখিনি একসাথে, হাইলি হাইলি প্রফেশনাল সব, হাইলি। আচ্ছা আর কি একটা কেমন কেমন বিজনেস ওইখানে মাইন্ড যদি লাইক আপনি যদি মনে একটু করেন 1 মাস আমাদের করে বসবাস বলতেন। করেন, আপনার বিজনেস দাঁড়ায় যাবে, এমন টাইপের। ওকে তো ওইখানে এই হচ্ছে সমস্যা। আর কি সবাই তো মোটামুটি বিজনেস করতেছে আর হিউজ অ্যামাউন্ট অফ মানি ব্যবসা করতেছে, দ্যাটস ওদের থিঙ্কিংও আর কি অনেক বেশি আপডেটেড, অনেক বেশি। আপনি আর কি আমি নিজে হয়ে গেছি যে কি করতেছি সো ওইখানে আসলে এটাই মজার যে আসলে আপনার সব সেম মাইন্ডসেটের লোক সব থাকে, আপনাকে গ্রো করাবে। তার মানে হচ্ছে নট অনলি সে গ্রো করতেছে ওখানে থাকলে, আপনি নিজেও গ্রো পেয়ে যাবেন। কারণ কারণ হচ্ছে আপনার স্ট্রাকচারে কি ভুল আছে, সেই ভুল ধরার ক্ষমতা তারা রাখে। আপনি যে ফাউন্ডারে আপনি কি প্রবলেমটা ফেস করতেছেন, ওই প্রবলেমের সলিউশন তাদের কাছে আছে। তো সব থেকে বেশি এটাই যে আমি ওখানে অনেক বেশি বিজনেস মাইন্ডেড পাইছি, অনেক বেশি। এইটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে
পার্সোনাল ব্র্যান্ডিং অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাজ এ এডিটর, পার্সোনাল ব্র্যান্ডিং, বিফোর আফটার ভিডিও, ভাইয়া যেগুলো বলছে এই সবগুলা যখন ভাইয়া বলতেছে আমি রিয়েলাইজ করতেছি যে কেমনে বলি যে শালার এই ভুলগুলো তো নিজেও করছি, এখন আর কি কমু। তো এইটাই, আপনারা কেউ সেম ভুল কইরেন না আমার মতো, পার্সোনাল ব্র্যান্ডিং না করতে হলে হবে। কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কারণ পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে এমন একটা জিনিস, মধু, এক কথায় শেষ। আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করাটা কঠিন, কিন্তু এটার আউটপুটটা যখন আসা শুরু হবে, এটা হচ্ছে কত বেশি মধু। জাস্ট আমি আমি বলি, আমি কোর্স শুরু করার পরে ওকে, আহ, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, বুস্ট মারছি, আমার আইডিয়া ছিল না। আমি এই ঘটনাটা খুব মজার, হ্যাঁ, আমি শেয়ার করি। তো হুম হুম, আমি কোর্স শুরু করার পরে আমি নিয়ে ফেসবুকে একটু একটু মার্কেটিং করতেছি আর কি। ফেসবুকে যতটুকু অডিয়েন্স ছিল তখন আরো কম ছিল, এখন অনেকেই নক দিচ্ছে। রাফায়েত ভাই আমার এক নক দিছে, কল দিছে রাফায়েত ভাই। রাফায়েত ভাই কল ওকে, দিছে, আমি বলি, ভাই কেমন আছেন, এই কথাবার্তা। পরে বলতেছে তোমার না এখনই করতে যাওয়ার সময় হয় নাই। আমি বলি কেন রাফায়েত ভাই এই কথা বললো? আমি কই কেন ভাইয়া? কই তুমি আইসো। বা আমি বলছি ভাই আমি আসবো নি আপনার সাথে। সরি, উনি বলে নাই, আমি বলছি যে ভাই আমি আসবো নি আপনার সাথে বসে আসলে বিষয়টা ক্লিয়ার করবো। ওকে আইসো, সমস্যা নাই, কিন্তু আপাতত হুম এখন হুম, সময় নেই। তোমার পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস দেওয়া উচিত ছিল। আমি উনি এই কথা বলছে যে আমি জানি তুমি ফাটিয়ে দিবা, কারণ সে আমাকে আগে থেকেই চিনে, মানে এডিট জানে। আমি জানি তুমি এডিটিং এ ফাটিয়ে ওকে, দিবা, কিন্তু তোমার আরো একটু পার্সোনাল ব্র্যান্ডিং করা উচিত। তো আমি কানে দিইনি, দূর কি এর বাল, তোর করে ফেলে যা আছে কপালে কইরে নেই। ওকে, ট্রাস্ট মি, আমি বুস্ট অনেক কিছুই করছি, আলটিমেটলি না আমার আমার লস হয় নাই, কিন্তু তেমন লাভও হয় নাই আমার। তেমন লাভই হয় নাই। আমি আচ্ছা, এটা নিয়ে খুব কিরে ভাই, এমন হইলো কেন, আমি তো খুব আপসেট। আরে ভাই এমন তো হওয়ার কথা না। ওকে ঠিক আছে, তারপর আমি ইউটিউব চ্যানেল খুললাম, ফেসবুকেও টুকটাক কন্টেন্ট দেওয়া শুরু করলাম, ইউটিউবে বেশি ফোকাস দিলাম। এরপর দ্বিতীয় ব্যাচও ওকে, করলাম সেম ওকে, কাজ, আউটপুট খুবই কম। এটা আমার তৃতীয় ব্যাচ পর্যন্ত আমার ইউটিউবে মোটামুটি 5,000 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। ট্রাস্ট মি, আমি যদি বলি নাইস। ওই 5,000 সাবস্ক্রাইবার থেকে আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে আমি এই ব্যাচে 0% কস্টে তার থেকে 3 গুণ বেশি লাভ করছি। সো 3 গুণেরও বেশি বলবো আমি। এবং 0% আমি ইনভেস্ট করছি, 0%, একদম 0% বলবো। সো দিস ইজ পার্সোনাল ব্র্যান্ডিং আপনি কি করতে পারে আপনার ধারণাও নাই। তো আপনি যদি অ্যাজ এডিটর হন, আপনি অ্যাজ এ বিজনেসম্যান হন, আপনি ব্যবসায়ী হন, কোন একটা ব্যবসায়ী করেন, যে আপনি ফেসবুক ব্যবসায়ী বলি, সেলার হন, পার্সোনাল ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্যই জামশেদ মজুমদার আজকে যেই ব্র্যান্ডের সামনে দাঁড়ায় সেটাই ব্র্যান্ড। আমার কথা বুঝছেন? সেটা ইউনিকর্ন হয়ে যায়। সো এক খালি ছিল হচ্ছে ঘরের বাজার। এখন ঘরের বাজারের প্রত্যেকটা আলাদা আলাদা ব্র্যান্ড, মধু একটাই বিক্রি করে, তেল একটাই বিক্রি করে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্র্যান্ড। আর এই ব্র্যান্ড কার মাধ্যমে আসে? জামশেদ মজুমদার আসে, যা খালি শুধু বলে আমি জামশেদ মজুমদার। তো এইটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। দ্যাটস ইট, বাকি ব্র্যান্ডের কাজ হ্যাঁ, অটোমেটিক হয়। তো পার্সোনাল ব্র্যান্ডিং করেন। পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে যা দেবে সব সব হচ্ছে ফ্রি ভ্যালু, ফ্রি ভ্যালু। আর হ্যাঁ, আপনি এক সময় গিয়ে পেড সব কিছু করবেন অবশ্যই, কিন্তু ওই পার্সোনাল ব্র্যান্ডিংটা যে আপনার যে শক্তি হয়ে যাবে, তখন আপনার সেল বাড়াবে, আর কিছুই। পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস দেন, আমি সবাই বলবো পার্সোনাল ব্র্যান্ডিং এ না না ফোকাস দেন। পার্সোনাল ব্র্যান্ডিং অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে আমাদের মতো এজেন্সি টাইপের কাজ করে। এই অ্যাজ এ স্টুডেন্ট, লাইক বাংলাদেশে আমি একটা জিনিস খেয়াল করছি, আপনি খেয়াল করে দেখবেন আমাদের লাইফে একটা জিনিস রিলেট করতে পারবেন। যখন আপনি ক্লাস 9-এ পড়েন, দুনিয়া নিয়ে অতটা আমাদের আগ্রহ থাকে না, দুনিয়াতে কি চলতেছে, আরে জাহান নামে চোরাস্তা দেখ, কিছু যায় আসে না। যখন আমরা 10-এ উঠি, ক্লাস 10-এ, হুট করে পুরো দুনিয়া চেঞ্জ হয়ে যায়, চিন্তা বাইরা যায়। আমি ফিউচারে কি করব, আমার ফিউচার প্ল্যান কি, আমি কোন স্কিলটা শিখবো, কি করব। লাইক কলেজে ভর্তি হওয়ার টেনশন তো থাকেই, তার মাঝে এই চিন্তা ঢুইকা যায়
অ্যাকচুয়ালি কি করব, পরীক্ষা তো দিব, এরপরে কি করব, কোন দিক যাব। সো যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট মানে নর্মালি ধরেন ক্লাস 10-এ হয়, এই যে প্রবলেমটা ফেস করে, রিয়েলিটি যখন হিট করে আমাদেরকে, যে আমি তো ক্লাস 10-এ পড়তেছি, কয়েকদিন পর আমার ক্লাস 10 শেষ হবে, আমি কলেজে যাব, তখন তো আমি বাবা মার কাছে টাকাও চাইতে পারবো না, আমি এত বড় হয়ে গেছি, লজ্জা লাগে। এটা আপনার সাথে হুম হয়েছে, হুম আমার হুম। সাথে হয়েছে, সবার সাথে হয় প্রায়। এই সময় অ্যাকচুয়ালি কি করা উচিত, যদি একটা অ্যাডভাইস দেন তাদেরকে? এই সময় আসলে আমি মনে করব যে আসলে এটা এক্ষেত্রে কি, যদি স্কুল লাইফে হয়, এটা তো কলেজ লাইফে হয় না, এটা ভার্সিটি লাইফে হয় বেশি। ভার্সিটিতে ওঠার পরে হয়। কারণ কলেজ লাইফ আচ্ছা আচ্ছা। পর্যন্ত আমাদের বাংলাদেশে যারা আছে মাইন্ডসেট, তারা হচ্ছে বাচ্চাই থাকে। তো এদের পিছনে খরচ করতে তাদের কোনো ইস্যু নাই। তো এই আমি বলব যে আপনি ওই পর্যায়ে যাওয়ার আগেই প্রবলেমটা সলভ করার ট্রাই করেন। এক, কারণ হচ্ছে আপনি যখন স্কুল লাইফে শেষের দিকে আপনি যখন দেখেন, আমার ফেসবুকে এমন মানুষও আছে, এমন পোলাপান আছে, বিশ্বাস করুন, আমি ছোট্ট একটা কথা বলি, আমি কালকে একজনের সাথে, একজন ফাউন্ডারের সাথে মিট আপ করছি, 9-এ পড়ে, ওকে। 9-এ পড়ে, আচ্ছা। ইন্ডাস্ট্রি কেউ চিনেও না, আমাকে বের করে নক দিছে, ভাই আমি আপনার সাথে কথা বলবো শুনি। আমি চিন্তামো না, আমি দেখি পিচ্ছি, আমি তো কনফিউজ, আল্লাহ পিচ্ছি মিচ্ছি কি বলবে না বলবে। ওকে ঠিক আছে যাই। ও থাকে গ্রামে, মানিকগঞ্জ, আমাদের আমাদের এই মানিকগঞ্জে বাড়ি। শুরুতে যখন বলছে আমি কিরে কি, আচ্ছা। মানিকগঞ্জ, মানিকগঞ্জ কোথায়, ওকে ওইদিকে, আমাদের ওইদিকেই। ও ওইখানে বসে 7 জনের একটা টিম অফিস নিয়ে চালাচ্ছে, মাসে 6 থেকে 7 লাখের উপরে রেভিনিউ। দ্যাটস গ্রেট। 9-এর একটা ছেলে, জাস্ট ইমাজিন করে, যেটা আমি করতে পারিনি। আমি শহরে, আমিও পাই নাই ভাই। না না, আমি আমি তো গ্রামে তো ভাবতেই পারিনি, আমি আমি শহরে করতেছি, তাও আমার ফুল টিম রিমোট। আমার কিন্তু ইন হাউস না, আমার সবাই রিমোটলি কাজ করে। আমার যে টিম, আমার কো ফাউন্ডার ওকে। থেকে শুরু করে সবাই রিমোটলি, রিমোট কাজ করে। 7 জনের মতো 7 জনই রিমোট। এখন আমি এটা শোনার পরে আমার জাস্ট শক হয়ে গেছি, ভাই বললো কি ও, ও তো গ্রাম অঞ্চলে। অ্যান্ড এর থেকেও বেশি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, ওর ওইখানে যারা জব করে তারা এক একজন কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ওই দিক থেকে এসে এসে থেকে থেকে জব করতেছে, এবং সবার থাকা খাওয়ার দায়িত্ব উনি। তো আপনার চিন্তা ভাবনার বাইরে ওয়ার্ল্ড গ্রো করতেছে। এখন আপনি যদি চান যে ওই সমস্যাতেই না পড়ার, তাহলে আগে থেকে স্কিলটা গ্রো করা শুরু করেন। যে কোনো স্কিল, আমি বলিনি আপনার ভিডিও এডিটিং শিখতে, আমি শুরুতেই বলছি ভিডিও এডিটিং সবার জন্য না। তো আপনি আগে ইন্টারেস্ট দেখেন দ্যাটস ওয়ার্ল্ড, ট্রু। যেমন বর্তমানে সামনে আসতে আসতে অটোমেশন, অটোমেশন বুম করবে, আর 1-2 বছরের মধ্যে অটোমেশন বিশাল বড় বুম করবে। এরপরে ওই যে আছে, নোট আছে, কি জানি ক্লাউড কোড এআই নাকি জানি নাম, ভুলে গেছে আবার নামটা, ক্লাউড কোড মেবি, হুম হুম। ক্লোড। কোল্ড কোল্ড নাকি জানি নামটা, হুম হুম। ওই রকমই মানে ক্লোড উচ্চারণ ক্লোড এরকমই, এখন কোড নাকি জানি, বাংলায় এটা আমরা মনে একটা বাঙালি না। তেমন নামটা ভুলে গেছি। আচ্ছা, এই যে এই টাইপের যে আমার নিজেরও অটোমেশন খেয়াল নাই। ইগুলা, যেটা দিয়ে একদম সবকিছু আপনি কন্ট্রোল করতে পারেন, এগুলার কিন্তু অলরেডি কোর্স আসা শুরু হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। আপনি ইউটিউবে সার্চ করলে এগুলোর কোর্স আসা শুরু, তার মানে কি এগুলো ফিউচার। ফিউচার হচ্ছে দেখেই আপনার ওয়ার্ল্ড ওয়াইড এগুলা নিয়ে এত মানুষ কোর্স বের করা শুরু করছে। তো এআই তে প্রচুর বেশি পারদর্শী হন, কারণ এআই তাকেই খেয়ে দেবে যে এআই জানবে না। কারণ আপনি যতই বলেন আপনি ম্যানুয়াল ট্যানুয়াল, আপনার কাজের ক্ষেত্রে, আপনার ফাস্ট কাজের ক্ষেত্রে আপনার এআই লাগবে। আমার কথাটা বুঝছেন? সো আপনার গ্রোথের ক্ষেত্রে এআইটা আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে। সো এগুলাতে শিখেন। আর ওই পর্যায়ে যারা চলে গেছেন, লজ্জা পান, এখন ওইখানে যাওয়ার পর আসলে কিছু করার থাকে না। ওইটা হচ্ছে সাফারিং একটা জায়গা, যে আপনি বলতেও পারবেন না, সহ্য করতে পারবেন না। তো ওইখানে গিয়ে আসলে আলটিমেটলি আমাদের হাতে তেমন কোনো অপশন থাকেও না, বুঝতে পারছেন? তো ওইখানে গিয়েও যদি আপনি রিস্ক নিয়ে ফেলতে পারেন, একটা অনেকেই রিস্ক নেয়, তাহলে রিস্ক নেন, নিজেকে স্কিল, কিন্তু ওইখানে যাওয়ার আগে প্রবলেমটা সলভ করে। আর আমি আমি আপনারও না, বলছি যে অবশ্যই আপনার ওই অবশ্যই। এই এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত যে টাইমটা থাকে, এই এই হুম কারণ হুম। ফার্স্ট ইয়ার তো পোলাপান এমনি তো পড়ালেখা করে না, যাওরামি করতে করতেই কাটায়। তো ফার্স্ট ইয়ারের টাইমটাও যদি আপনি এই সব জিনিসে টাইম দিয়ে 1 বছরের ভিতরে আপনি হিউজ হয়ে যাবেন। এরপরে দেখবেন যে আপনি নিজের গ্রোথ, আপনি কি, আপনি যখন এই ইন্টার শেষ করতে করতে মাসে আপনার 50 থেকে 1 লাখ টাকা আপনার পকেটে আসতে শুরু করবে, তখন বুঝবেন যে আসলে এ জিনিসটা আপনাকে কি দিছে। তো মানি
টাকা আপনার চারদিকে ঘুরতেছে, যদি সেটাকে আপনি প্রপার ওয়েতে ইউটিলাইজ করে নিজের কাছে রাখতে পারেন। ধর কারণ আপনি যাদের বলেন আর যাদের ওকে স্ক্যামার বলে গালি দিচ্ছেন, সবাই কিন্তু টাকাই কামাইতেছে। আপনি স্ক্যামার বলতেছেন ঠিকই, কিন্তু তার কাছে দেখেন মাস শেষে 20 লাখ 25 লাখ তার কাছে আসতেছে, আপনার কাছে না। আপনি শুধু গালিটাই দিচ্ছেন। আমার এই জিনিসটা আমি পার্সোনাল হ্যাঁ, প্রশ্ন, আমি খুব এক্সাইটেড। আপনি জানেন আপনি যতগুলো ফাউন্ডারের সাথে আপনারা একসাথে ছিলেন, আমি সবাইকে প্রায় রিচ আউট করছি পডকাস্টের জন্য, মানে সবাইকে না, মানে স্টার্ট করছি মেবি ভাইয়ার কাছ থেকে, ওনার নামটা আমার মনে হইতেছে না। উনি আমাকে বলছে আমি একটু ব্যস্ত আছি ভাই, ইনশাল্লাহ আমরা সামনে করব। দেন আপনাকেও জানাই রাখছিলাম, পরে দুজনের কাছে মেলাম, পরে আপনি রাজি হলেন, পরে বললাম দেখ তাহলে ভাইয়ের সাথে আগে করে নিই, পরে ইনশাল্লাহ আমরা সামনে আরো আগাবো। সো এই যে আপনি যে টপ এজেন্সি ওনাদের সাথে ছিলেন, ওদের আপনি বললেন ওনারা অনেক ভালো বিজনেস মাইন্ডের লোক, ওনারা অ্যাকচুয়ালি চলেই বিজনেস মাইন্ডে ধরতে গেলে। তারা অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা কেমনে করে, লাইক একটা আছে না যে ও ঠিক আছে আমার আইডিয়া এইটা আসছে, আমি এভাবে এক্সিকিউট করব, বা আমার ওয়ে এইটা আছে আমি এইভাবে করব। সো থিঙ্কিংটা অ্যাকচুয়ালি কিভাবে এটা একটা হয় তারা একটা মজার অ্যাকচুয়ালি? উদাহরণ দিয়ে দিই। হ্যাঁ, এটা এখানে যে থিঙ্কিং কিভাবে হ্যাঁ হয় হ্যাঁ এটার, সেটা হচ্ছে তারা চিন্তা করে যে আপনি একটা দোকানের সামনে যাবেন, গিয়ার পরে ফুটিকা নিলেন, ফুটিকা নিলে ওটা খাবেন। ওকে এখন ওটা খাওয়ার জন্য হচ্ছে আপনি ওকে ইনকাম করতে হবে, ঠিক আছে? টাকা লাগবে, ইয়েস টাকা দিয়ে কিনে খাবেন। আর ওরা চিন্তা করে কি, যে আপনি যে খাবেন আপনাকে এটা বিক্রি করতে হবে, এই বিক্রির জন্য টাকা ইনকাম করতে হবে। এই হচ্ছে পার্থক্য। ওরা হচ্ছে ওইটা সেল দিবে আপনার কাছে। মানে সোজা কথা ওকে ওকে ওকে, এখন actually আমার একটু টাইম লাগছে বুঝতে। জিনিসটা এরকম যে ওনাদের মাইন্ডসেটটা এভাবে চলে যে অন্যরা চিন্তা করে যে আমি টাকা কামাবো, ওই টাকা দিয়ে যায় এটা এটা কিনবো, বাট ওনারা চিন্তা করে ঠিক আছে আমি টাকা কামাবো আপনার কাছে এটা বেচে। বেচা, মানে এরকম হ্যাঁ, কিছুটা। তো এটা হচ্ছে ওকে ডিফারেন্ট। লাইক তা আপনি যে জিনিস খাওয়ার জন্য করেন, ওটা ওটা পুরো এইটা তো বেচার ভাই জন্য করে। তো এর জন্যই হচ্ছে আপনার ওর মধ্যে ভাই পার্থক্য। এইটা আমি চিন্তাও করি না। আই ডোন্ট নো, লাইক আমি পুরো অবাক যে কিরে ভাই জিনিসটা তো খুব অভাবভাবে চলতেছে। সো দ্যাটস গ্রেট, লাইক এক কথাই শেষ, সব হ্যাঁ, হ্যাঁ, তো কমপ্লিট। এই জায়গায় এইটাই তেমন যে কোনো এক এক্সপ্লেনেশন কথাই, যে লাগে আপনি না। এই জন্য বলছি এটা এক কথাই শেষ হয়ে যাবে। কারণ ওদের চিন্তাই ওইটাই, যে এটা কিভাবে বিক্রি করবে, আর আপনি হচ্ছে কেনার জন্য ছুটতেছেন। তো ওরা প্রোডাক্ট সেল দেওয়ার জন্য ছুটতেছে, কারণ ওইটা বিক্রি করে টাকা ইনকাম করবে তারা। ওকে ওকে। আচ্ছা আরেকটা জিনিস যেটা আবরার ভাইয়াও আমাকে বলছে, আমি আবরার ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে আমরা যারা এজেন্সি ওনার যারা আছে হুম, ওনাদের নাকি অনেক প্যারায় থাকতে হয়, ভাই লাইক টাইম ম্যানেজ করা খুব কষ্ট এটা হয়, কারণ হ্যাঁ হ্যাঁ যারা এসেছে ওনারা আছে, এরা সবসময় তাওয়া আছে না, গরম তাওয়া, গরম তাওয়ার উপরে বসে থাকে। এটা মানুষ তো বুঝে টাকা কামাইতেছে খুব। উম, এরা অল টাইম হচ্ছে গরম তাওয়ার উপরে থাকে, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে, খুব দেখতেছেন যে মালয়েশিয়া গেছে, ইয়েতে গেছে, দুবাই গেছে ঘুরতে। সো ওইটা এখন ওই ওই তাওয়ার তুলনা ওইটা কিছুই না। তো ওই তাওয়ারতে পুরে এটা ঠান্ডা করতে দুবাই যায়। So, এই হলো কথা। আচ্ছা আচ্ছা। কিন্তু ম্যানেজ করে কিভাবে, লাইক মনে করেন যে যখন একজন এজেন্সি ওনার, আপনার এতগুলো ক্লায়েন্ট থাকে, আপনি হইলেন টোটাল ফেস আপনার না, না, এজেন্সির। আমি আমি এখন আমি আপনি আবার যদি এটা কোনো করিনি, ট্রিপে আমি যান, এটা করিনি। এটা তো হার্ড হয় আমার তাই না? ক্ষেত্রে আবার আলাদা। আমি হচ্ছে ও আপনি আমার করেন ফেস নাই? ইউজ করিনি, আমি আমার কো ফাউন্ডার ফেস ইউজ করছি। ও তো আমার যেটা হচ্ছে ও মিডিয়া ব্যাংক, যেটা হচ্ছে আমার যেটি আর কি ভিডিও এডিট সার্ভিস যেটা সেল দেয়, সেখানে আমার সম্পূর্ণ আমি ফেস। হুম হুম। হ্যাঁ, যদি কেউ দেখতে চায় যে ফাউন্ডার কই, তাহলে মিটিংয়ে যাই, বাট ওইখানে সম্পূর্ণ কো ফাউন্ডার করে, ওটা কন্ট্রোল করে। তো এক একজনের বিজনেস স্ট্র্যাটেজি এক এক রকম। আমার ক্ষেত্রে ওইটাই মনে হচ্ছে সব থেকে বেস্ট, আমি ওইটাই করছি। তো এইখানে আসলে ধরা বাঁধা এক একজনের রুলস এক এক ও রকম। তো তো এখানে বলা যায় না, কারণ এক একজন এক এক ওয়েতে নিজের এজেন্সি বিল্ড আপ করছে। সবাই যে সেম স্টাইলে আনছে, সেম ও ক্যাটাগরিতে আনছে, বিষয়টা এমন। সো কারো ক্ষেত্রে ফ্লোতে হয়ে গেছে, অনেক ক্লায়েন্ট কাজ করতে করতে সবগুলাই ভালো ওকে। পড়ছে, হয়ে গেছে। কারো ক্ষেত্রে আবার আস্তে আস্তে ইনভেস্ট করে 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 করছে। তো এক একজনের স্ট্র্যাটেজি, এক একজনের স্টাইল এক এক রকম।
তো এখানে আসলে ওইভাবে স্পেসিফিক ভাবে বলা যায় তাহলে না। কি ফ্রিডম পাওয়া কষ্টকর নাকি? আপনার কি এর ফ্রিডম, এর তো কোনো ফ্রিডম নাই। এই ওনার এজেন্সি ওনারদের ফ্রিডম আছে নাকি লাইফ? অত জীবন মিটিং আর সারাদিন গালি শুনতে শুনতেই যায়। ওকে, এই জন্যই তো কে জানি আমাকে বলছিল, আই ডোন্ট নো, যে মুন্না এরা, আমি বললাম কি, এজেন্সি এরা ওনাদেরকে তোমরা যত এরা এটা সেল দিতে যায়, হ্যাঁ। জীবনই সেল দিয়ে দিছে। আমার ক্ষেত্রেও সেমই, আমি আবার কারে কি বলি। তো আমরা হচ্ছে করতে গিয়ে জীবন সেল দিয়ে দিছি। ভাইয়া একটা কথা বলছিলেন না যে ভিডিও এডিটিং পুরো ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে ভেজাইলা স্কিল। ভাই এটা আমি মানি, কারণ অ্যাজ এ এডিটর আমি একটা জিনিস রিয়েলাইজ করছি। ভাই আপনি প্রজেক্ট স্টার্ট করছেন, লাইক আপনার ওয়াইফ আছে, আমার বাবা মা এই জায়গায় আছে, আমরা ধরলাম দুইজনের ফ্যামিলি আছে। আপনি জানেন আপনার কালকে ডেলিভারি করতে হবে, আজকে সারাদিনে 6 ঘন্টা কারেন্ট নাই, 6 ঘন্টা গায়েব, তার মানে কি রাত্রে 6 ঘন্টা কিন্তু ভাই জাগতে হবে এখন, কোনো ওয়ে নাই। ভাই এমন অনেক হয়েছে, এমন তখন কিন্তু আসতে না ভাই, ফ্যামিলিকে অনেক টাইম হয়েছে। দেওয়া আপনার খুব অনেক প্যারা। হয়েছে যে পোলাপান গেছে গা, কাজ করতেছে না ভাই, এখন কি করে প্রজেক্ট নামাইতে হবে, এখন সব বাদ দিয়ে সারা রাত ধরে নিজের প্রজেক্ট আমি অনারে বসে বসে করতেছি। এগুলা খুবই বেসিক। আসলে বিজনেসটা তো আপনার আলটিমেটলি। বর্তমানে এই জিনিসটা আমরা সবাই ফেস করি যে এআই রিপ্লেস করবে, লাইক আমিও ফেস করতাম ইদানিং। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ভিডিও এডিটরদের কিছু কিছু জায়গায় এআই অলরেডি ইউজ হইতেছে, লাইক সেটা ইংলিশের ক্ষেত্রে হইতেছে, বাংলায় মনে হয় না আসবে, কারণ বাংলাদেশে অত বড় অডিয়েন্স নাই। এই জন্য ওই এডিট মানে যারা সাবস্ক্রিপশন সেল করে ওরা বাংলাদেশকে এত কেয়ার করে না, আমি যতদূর খেয়াল করে দেখলাম। সো এইটা হলো যে এডিটররাও একটু ভয় আছে, কারণ কিছু কিছু এআই লঞ্চ হয়েছে, ওরা পুরোপুরি এডিট করবে না, জাস্ট হালকা পাতলা ইউজ করতে পারলে টাইম বাঁচবে। আমার কাছে যেটা মনে হয় অনেকটা টাইম বেঁচে যায়, যে কোনো একটা এডিট করতে আপনার 1-1.5 ঘন্টা লাগবে, আপনি ওইটা একটা টেমপ্লেট পেয়ে গেছেন, এআই মেক করে দিছে, আপনি ইউজ করে দিলে, যে ইউজ করতেছে ও তো তুরি মেয়েরা একদম খুব তাড়াতাড়ি করে ফেলাইতেছে। আমার কথা হলো যে এই যে এআই প্রতিটা সেক্টরে আসবে, আমি জাস্ট সিম্পল ভাবে জানতে চাই যে রিপ্লেস অ্যাকচুয়ালি টেনশন করা দরকার রিপ্লেস নিয়ে, নাকি আমাদের শেখা দরকার বেশি, কোনটা? টেকা দরকার। কারণ হচ্ছে এআই হয়তোবা স্পেসিফিক কিছু পোর্শনের একটু মোশন করতে পারে, 2টা পপ আপ বানাইতে পারবে, একটা অ্যানিমেশন বানাইতে পারবে, কিন্তু ওইটা বানাইতে গেলেও তো আপনার ওকে, আইডিয়া দিবে কে? আপনি। ভিজুয়ালাইজেশন ডিরেকশন দিবে কে? আপনি। চিন্তা করবে কে? না, আপনি। কারণ একটা ভিডিও 10 মিনিটের মধ্যে না হইলেও 200 দ্যাটস ট্রু। 200 থেকে 250 অ্যানিমেশন ইউজ করতে হয়। তো এই 200 থেকে 250 অ্যানিমেশন যদি আপনার আফটার ওকে, ইফেক্ট না গোতে, জাস্ট একটা প্রম দিয়ে সুন্দর মতো করা যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ, বাইচা গেলাম। এআই আসুক, এআই আমার দরকার। তো ক্লায়েন্ট, আমি শুরুতেই বলছি, ক্লায়েন্টের এত টাইম নাই যে ওইটা নিয়ে ভিজুয়াল করবে, ওইটা নিয়ে আইডিয়া করবে। কারণ এআই রে পুরো একটা ভিডিও দিয়ে যদি বলি যে কাট টাট করে ফুল রেডি করে দেবে, এটা জীবনে সম্ভব না। তো ওইটার স্টোরিও বিল্ডই করতে পারবে না। ওকে। এমন এআই নাই, এক কথাই শেষ। এআই যা আছে এআই হয়তো বা একটু ভিজুয়াল বানাইতে পারবে, একটা ফুটেজ অ্যাড করতে পারবে, বিরল। হ্যাঁ, কিছু এআই আসছে যেগুলো হচ্ছে আপনি একটা প্রম দিবেন, ও যা সাব টাইটেল আর ওই অনুযায়ী বিরল বসিয়ে দিবে, এটা তার এডিট না। ভাই লাস্ট একটা জিনিস হলো কি, যে আমাদের সবার লাইফে উত্থাল পাতাল একটা থাকে, একটা টাইম আসে আমরা ভালো কিছু করতে পারি বা আবার নিচে পড়ে যায়, যেমন আমার সাথে অ্যাকচুয়ালি হইতেছে, আমি ট্রাই করতেছি মুভ হুম, হুম। করার, আই হোপ তাতে ঠিক হয়ে যাবে। সেকেন্ড হলো, আপনার জীবনে নিজেকে দেওয়া বেস্ট অ্যাডভাইস কোনটা ছিল? একটা অ্যাডভাইস যেটা আপনি নিজেকে দিছেন স্টার্টিং টু আজকে পর্যন্ত, আপনি মনে করেন যে এটা আপনার কাজে লাগছে। ওইটাই ওইটা বলতে আমার জীবনের সবথেকে বড় অ্যাডভাইস যেটা ছিল আমার লাইফে, যে আমি হার মানতি না, হার মানি না আর কি। যত যায় আসুক আমি চালিয়ে যাই ওই জিনিসের উপরে। এখন আমি লস খাইলেও চালাই, আমি আমার এজেন্সি মাঝখানে লসে ছিল তাও আমি চালাই। তো সো আচ্ছা আচ্ছা, আমি এখন আবার লাভে আলহামদুলিল্লাহ। তো আমি এই যে তখন আমার কো ফাউন্ডার বলছিল তাহলে অফ করে দেই, করে দেই। আমি না না, আমি লস খেলেও চালাম। কথা হচ্ছে মরে তো যাই নাই, বেঁচে থাকলে কিছু একটা আবার দাঁড় করে দেবো। তখন আমি নিজে কাজ করছি বসে বসে, কিন্তু চালাইছি। তো আমার লাইফের সবচেয়ে বড় অ্যাডভাইস হচ্ছে আমার, যে অফ করা যাবে না কোনো কিছু। যে আমি এই অসুস্থ এর জন্য বা আমার এই কারণে আমি থেমে যাব, থেমে গিয়ে কালকে থেকে শুরু করবো, বিষয়টা এমন না। করবো মানে করবো, করবো মানে সেখানে দ্বিতীয় কোনো অপশন রাখাই যাবে না। সেটা ফ্যামিলি হোক, ও মরছে, এ মরছে, এই মরছে, এগুলো
ডাজেন্ট কেয়ার। কারণ হচ্ছে আপনি আপনি না মরা পর্যন্ত তো আপনার নাই, লাইফের কোনো স্বস্তি নাই, তাই না? তো স্বস্তি বলতে আপনি মরার পরে স্বস্তি পাবেন কিনা সন্দেহ। তো ওইটা হচ্ছে আধ্যাত্মিক বিষয় আলাদা। এখন কথা হচ্ছে, তো মরা পর্যন্ত যেহেতু আপনার খাটতেই হবে, তো তাহলে হোয়াই নট আপনি খেটেই যান। আপনি ওই আপনার যে আছে ওই পর্যন্ত আপনি ওই টার্গেট রেখে চলতে থাকেন। কারণ যখন মরা আসবে তখন তো আর ওই কথা বলে না, ওইটা তো আল্লাহর হিসাব। আর পাশাপাশি যেগুলো আপনার জন্য ভালো কাজ, যেগুলো আপনার দ্বারা সম্ভব হয়, ভালো কাজ বলতে দান খয়রাত, এরপর হচ্ছে আপনার কাছে টাকা থাকলে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। আমার মনে হয় যে টাকা থাকাটাও গুরুত্বপূর্ণ। তো টাকা পয়সা থাকলে অনেক ভালো কাজ করা যায়। ওকে, তো ওই ভালো কাজগুলো করার ট্রাই করেন। আর আরেকটা জিনিস হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখেন, এটাই। এই তবে ফোকাস থেকে নষ্ট হয়ে যায় না। ভাই কি মাইকেল ফোকাস। আপনি কি মাইকেল ফিলিপকে চেনেন? মাইকেল ফিলিপ, হ্যাঁ চিনি, মেবি চিনি। লাইক সাতারু হ্যাঁ হ্যাঁ চিনছি, সাতারু চিনছি। ও সেম এই কথাটাই বলছে যেটা আপনি বলছিলেন। একটা পডকাস্টেও বলছে যে আমি যখন ট্রেনিং স্টার্ট করছি, হুম হুম কিসের হলিডে, কিসের ক্রিসমাস, কিসের মানে কি আসছে ছুটির দিন মুটির দিন কিচ্ছু নাই, কি এর ফ্রাইডে, কিচ্ছুর মানে নাই। ও ডেইলি 5 ঘন্টা সুইমিং করছে একটা না, 1 বছর মেবি একটা দিনও ছুটি নেয় নাই। লাগে যে আপনি যেটা বললেন যে ভাই শেষ দেখে স্যার কি হয়, খারাপ দিন আসছে ভালো দিন আসছে, ভাই চোখ বন্ধ করো কাজ করো, আবার আরো ঠিক হয় নাই, হুম হুম চোখ বন্ধ করো কাজ করো, কোনো কথা নাই, তুমি কাজ চালায় যাও। আউটপুট এখন হয়তো ভালো আসছে খারাপ আসতেছে, আমিও এটা বিলিভ করি যে ভাই আজকে হয়তো 1 মাস তোমার আউটপুট খারাপ বলে কি তুমি বাকি 1 বছরও ধরে নিবা তোমার আউটপুট খারাপ আসবে? সেটা আসবে না, ভালো আসবে। সো থ্যাঙ্কস ভাই সে এইটা শেয়ার করার জন্য। অ্যান্ড এটা আমার মনে পড়লো আপনার কথা না, কারণ শুনে হচ্ছে আমি actually. এইটা So, করে লাইফে again, লাভ পাইছি। আমি এটা করে যে আমি কারো কথা শুনি নাই, কারো কথা শুনি নাই। আমি আর কত কিছু বলছে দূর, ওই যে আমার ওই সময়টায় খারাপ সময় কত জনের কথা বলছে, আমি কারো কথা, আমি করবো মানে করবোই। আমি 2 বছর, আপনার হয়তো বা লাইফে 5 মাস okay. ডিপ্রেশন থাকতে পারে, আমি টানা 2 বছর ডিপ্রেশনে ছিলাম। আমি ঈদে পর্যন্ত বাড়ি যাই নাই। আমি আরো একটা কথা বলি যে আমি ঈদে পর্যন্ত বাড়ি যাই নাই। কুরবানি ঈদে আমি ঢাকায়, কেউ নাই, কেউ নাই, আমি একা এখান থেকে বের হয়ে পাঞ্জাবি পরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মোহাম্মদপুর আল্লাহ করে মসজিদ আছে, ওখানে গেছি, একা একা নামাজ পড়ে আসছি। আসার পর আমার প্রচন্ড খারাপ লাগতেছিল। আমি ফোনটা বের করে আমার বন্ধু আছে একটা, বন্ধুরে কল দিছে, আমার বেস্ট ফ্রেন্ড যে। তো ওরে কল দিয়ে বলছে, বন্ধু আমার গরু মাংস খাইতে ইচ্ছে করতেছে। তো আপনি জাস্ট চিন্তা করেন যে আমি আমার বন্ধুরে ফোন দিয়ে বলছি, ভাই দোস্ত আমার গরু মাংস খেতে, ও থতমত হয়ে গেছে যে কি বলবে। ও জাস্ট পরের 2 দিন পরে ও ঢাকা এসে পড়ছে, অ্যান্ড ও গরুর মাংস রান্না করে নিয়ে আসছে। তো আমার সিচুয়েশন এমন এমন অবস্থা ছিল যে আমার কারোর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। তো আমি ডিপ্রেশনে ওই পর্যায়ে ছিলাম, কিন্তু আমি এই ডিপ্রেশনের মধ্যেও আমি কাজ করা থামাই নাই। আমি কাজ করা থামাই না, আমি ক্লায়েন্ট সার্ভিস দিছি, আমি কাজ করছি। That's great. আমার কারণ হচ্ছে কারণ আমি তো, আমার কথা হচ্ছিল কি, আমি তখন অনেক কিছুই দেখছি যে লাইফে, রিয়েলিটি দেখছি, ফ্যামিলি দেখছি, অনেক কিছু দেখছি আসলে মানুষ। আমি তারপর থেকে বেশি বিলিভ করি মানুষ মূলত একা। তো যেহেতু আপনি একা, আপনাকে এটা সব ট্রু। ডিসাইড করতে হবে আপনি কি করবেন, আপনার লাইফের ভালো খারাপ সব। হ্যাঁ, আপনি হয়তো বা আপনার লাইফটা একটু সহজ হওয়ার জন্য আপনার বাবা মা থেকে হেল্প নিচ্ছেন, আমি বলি না এটা আপনার বাবা মার টাকা মাইরা খাইতেছেন, হেল্প নিচ্ছেন, কিন্তু আলটিমেটলি আপনি একা। কারণ হচ্ছে আপনি 30 বছর পরে গিয়ে আপনি কিছু কইরেন না, আপনি দেখেন ফ্যামিলি থেকে খোটা আসে কিনা। তো এটা ভাই আমিও So, মানি, এটা 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 আমিও হচ্ছে মানি, এটা রিয়েলিটি। লাইক আপনি এখন আবেগ দিয়ে আপনি আমার গালি দিতে পারেন, বাট আই ডোন্ট কেয়ার। আপনি আমার গালি দেন, আই ডোন্ট কেয়ার, কারণ আমি এটা ফেস করে আসছি। তো তো আমার কাছে ফ্যামিলি ভ্যালু অবশ্যই আছে, কিন্তু আমার কাছে কাজের প্রায়োরিটিটা একটু বেশি ভ্যালু রাখে, সবার থেকে বেশি। কারণ ও আমাকে কাজটাই আমাকে আজকে এই পর্যন্ত এনে দিছে। জানি না কাজ আমাকে কোন জায়গায় নিবে, আমি জানি না, কিন্তু কাজটা আমাকে আজকে এই পর্যন্ত এনে দিছে, আমাকে রেসপেক্ট দিছে, সবই দিছে। তো আমি খুশি আছি আলহামদুলিল্লাহ, এটি। যাক আলহামদুলিল্লাহ। অ্যাগেইন ভাইয়া থ্যাঙ্কস ফর ইউর টাইম, বিকজ প্রায় 3 ঘন্টার হ্যাঁ, মতো হ্যাঁ। টাইম। আমরা জানি যে 3 ঘন্টা পডকাস্টটা হবে না, হয়তো 1 ঘন্টা 20-30 মিনিট এতটুকু আমরা রাখবো, বাট না, আমি ভাবছিলাম হয়তো এটা লম্বা 1.5 একটা ঘন্টায় সময় শেষ হয়ে কিন্তু যাবে, যদি কথা চিন্তা বলতে করেন। বলতে 3 ঘন্টা।